দেখো আমার হচ্ছে আমি এক জায়গায় কখনোই পড়াশোনা করিনি। সমস্ত ত্রিপুরা আমার পড়াশোনার জন্য বাল্যকাল থেকে সমস্ত ত্রিপুরা আমাকে ঘুরতে হয়েছে। একটা সময় কিছুদিন কলকাতায়ও ছিলাম, তারপরে আমার পড়াশোনা শিলং হয়েছে। অর্থাৎ শুধুমাত্র যে আগরতলা বা ত্রিপুরার কোনো একটা পার্টিকুলার শহর এরকম আমার ছিল না। ফলে জীবনের একটা অভিজ্ঞতা আমার সেই বাল্য বয়স থেকে হয়ে গেছে। নানা ধরনের মানুষ দেখা, নানা ধরনের সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া, বিভিন্ন ভাষার সঙ্গে পরিচয় হওয়া, এই বিষয়গুলি ধরো আমার বাল্যবেলা থেকে ঘটে চলেছে। এখন কিছু কিছু ক্ষেত্রে যেমন ধরো আমার কিছু কিছু জিনিস মানুষের জীবনে কিভাবে ছাপ ফেলে বলছিলাম তখন তোমাকে অবচেতন মনে। আমার মামা একজন খুব বাজনা বাজাতেন আর কি। প্রথম জীবনে উনি ছিলেন ফ্লুট প্লেয়ার, কিছুদিন ফ্লুট বাজিয়েছেন, পরে উনি গিয়ে আলী আকবর খাঁর কাছে গিয়ে শিখেছেন সরোদ। তো ওনার এই যে বিষয়গুলি উনি যখন দিনের পর দিন রেয়াজ করতেন, এগুলি আমরা তো শুনেছি। আমি হয়তো এক্সপার্ট না, তোমার রাগ বিশেষজ্ঞ হতে পারিনি, রাগ নিয়ে তোমাকে দুটো কথা বলতে পারবো না, কিন্তু এক ধরনের শ্রবণেন্দ্রিয় তৈরি হয়ে যায়, এক ধরনের কান তৈরি হয়ে যায়, যেটা তুমি বুঝতে পারো যে কোনটা তোমার কাছে শ্রুতি মধুর লাগছে, কোনটা তোমার কাছে শ্রুতি কি বলবো অমধুর লাগছে আর কি, খারাপ লাগছে বা ভালো লাগছে না, এই বিষয়টা হয়ে যায়। এই ছোটবেলা থেকে এই জিনিসগুলি ছিল। উনি থাকাতে হয়েছে কি আমি অনেক বড় বড় শিল্পীর তোমার বাজনা আমি শুনতে পেয়েছি। এই যে কলকাতায় যেটা হয় তোমার এই সঙ্গীত সম্মেলনগুলি হতো আগে, ডোভারল্যান্ড সঙ্গীত সম্মেলন, যে সারা রাত ব্যাপী হতো, সেখানে আমি আলী আকবর, আল্লাহ রাখা, রবিশঙ্কর এদের যুগলবন্দি শুনেছি। আমি চৌরাশি আর ফ্লুট শুনেছি। এই যে বিষয়গুলি এইগুলি আমার সৌভাগ্য ঘটেছে। তো এইগুলি হয়তো অবচেতন মানে কোনো না কোনো সময় একটা লেয়ার থেকে গেছে। এগুলি স্কুলিং, তখন আমার স্কুলিং চলছে, আমি তো স্কুল 10-11 থেকে পড়ছি, এরকম একটা সময়। এই সময় এই ঘটনাগুলি ঘটছে। এইগুলি হচ্ছে তোমরা 69, 70, 71 এই পিরিয়ডটা, এই পিরিয়ডগুলিতে চলছে তখন। সেটা নানা রকম জিনিস জীবনে তোমার এফেক্ট করে। আমি যখন কলেজে পড়ি কলকাতায়, তখন নকশাল মুভমেন্ট তুঙ্গে, 70 দশক, 1970 সালে। আমি থাকতে পারিনি কলকাতায়, আমাকে ভাগতে হয়েছিল, ভেগে আমি শিলং গেছি আর কি। আমার আরেক মামা থাকতেন শিলং, ওনার আশ্রয়ে আমি তখন শিলং যাই। মানে আমি যেদিন পালাই কলকাতা থেকে, তার সেদিনই ভোরবেলা কম্বিং অপারেশন হয়েছিল তখন। হ্যাঁ, তখন এটাই ছিল কলকাতা। তখন কোনো যুবক বাড়িতে থাকতো না। তখন সিদ্ধার্থ শঙ্কর রায়, সে তখন ভোর 4টের সময় কারফিউ ডিক্লেয়ার করতো, ডিক্লেয়ার করে পুলিশ দিয়ে ব্যারিকেড করে বাড়ি বাড়ি কম্বিং অপারেশন করতো। সেই কম্বিং অপারেশনে কোনো যুবক থাকলেই সে তাকে ধরে নিয়ে যেত। পাড়াকে পাড়া তখন যুবক ছাড়া হয়ে গেছিল। আমি যেদিন চলে যাই শিলংয়ে, তারপর দিন ভোরবেলায় আমাদের ওই বাসদ্রোণীতে থাকতাম। মানে খুব এগুলি সব তোমার এই অঞ্চল আর কি। তো সেই সময়কার দাগি অঞ্চল বলা যায় আর কি, মানে লেফট মুভমেন্টের জন্যে খুব একটা নাম করা অঞ্চল ছিল ওই সমস্ত জায়গায়। তো ওইগুলিতে ওদের পুলিশ এবং প্রশাসনের নজর থাকতো, ওই কম্বিং অপারেশন করতো। ওই আমি আগের দিন চলে গেছিলাম, পরের দিন আমি পরে শুনেছি আর কি সেটা, যে তোমার তখন তো অত কমিউনিকেশন ভালো ছিল না, অনেক পরে আমি জানতে পেরেছি কম্বিং অপারেশন ওই পাড়ায় হয়ে গেছে। তো এই ঘটনাগুলি আমাদের চোখের সামনে দেখা, চোখের সামনে আমি দেখেছি তোমার একটা ছেলেকে একদল লোক একটা ছেলেকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, তার মা পেছনে কাঁদতে কাঁদতে চলেছে, তার আঁচলটা মানে আমার চোখের সামনে ভাসে এগুলি, তার মাটিতে লুটিয়ে যাচ্ছে আঁচল, আর মা চিৎকার করতে করতে চলেছে, কোনো ভ্রুক্ষেপ নেই কারণ। পরে শুনলাম তাকে নিয়ে গঙ্গার পাড়ে নিয়ে গিয়ে তাকে ছেলেটাকে শেষ করে দিয়েছে, হি ওয়াজ কিল্ড। এই এই জিনিসগুলি, এই ঘাতী যে পলিটিক্স, সেটাও দেখেছি আমরা চোখের সামনে। শিলং যখন গিয়ে পড়লাম, এই তোমার ধরো 71-এর শেষের দিকে, আমি যখন শিলং গিয়ে পড়লাম কলেজে, প্রচুর তখন কলকাতার প্রচুর ছেলে তখন শিলংয়ে, মানে আসাম অঞ্চলে এই কারণেই গেছে, সব গেছে। তো আমরা যখন শিলং গেলাম, ওখানে একটা সব বেশিরভাগ কলেজগুলি তো তোমার মিশনারি কলেজ। একটা কলেজ ছিল যাতে মানে তোমার প্রিন্সিপালও বাঙালি, ভট্টাচার্য, এবং ওনার যে দাদা, উনি ছিলেন নাম করা ডাক্তার, এবং তিনি বিধান রায়ের তোমার দর্শনে বিশ্বাসী, যে কারণে এই সমস্ত বাঙালি ছেলেদের উনি ভর্তি করতেন। আমরা ভর্তি হতে পেরেছিলাম। হ্যাঁ, মিশনারি কলেজগুলো অনেক অনেক সমস্যা সৃষ্টি করতো, যাই হোক আমরা ভর্তি হতে পেরেছিলাম। ওইখানে
কেন বলছি তোমাকে, চেঞ্জ অফ লাইফ, চেঞ্জ অফ লাইফের জন্য। হ্যাঁ, চেঞ্জ অফ লাইফের জন্য। হ্যাঁ, এখন চেঞ্জ অফ লাইফ হয়েছে কেন বলছি তোমাকে, ওইখানে লাইফটা আলাদা লাইফ। ওইখানে যখন আমি গেলাম ডিফারেন্ট, এতদিন আমরা ছেলেমেয়েরা সম্পূর্ণ একটা বাঙালি পরিবেশের মধ্যে, এবারে আমি গিয়ে একটা পড়লাম টু সাম এক্সটেন্ট একটা তোমার কসমোপলিটন কালচার। হ্যাঁ, কসমোপলিটন একটা কালচার, যেখানে আমি অ্যাসামিজ, আমার এই প্রথম তোমার কাউন্টার হচ্ছে আমি অ্যাসামিজ কালচারের সঙ্গে, অ্যাসামিজ ভাষার সঙ্গে, তার পোশাকের সঙ্গে, তার মানুষগুলির সঙ্গে। শিলংয়ে আমার তখন তো আসামের ক্যাপিটাল শিলং, তখন তো মেঘালয় হয়নি, তখন এটা ক্যাপিটাল ভাষা। প্রচুর অ্যাসামিজ আছে, নাগা ছেলেদের সঙ্গে, মিজো ছেলেদের সঙ্গে, খাসিদের সঙ্গে, এই যে তোমার প্লাস বেঙ্গলি, এই যে একটা মিশ্র কালচার, এই প্রথম আমি এদের সঙ্গে ইন্টারাকশন আমার শুরু হলো। আর ওরা একটা খুব ডিফারেন্সিয়েট করতো, খুব দুঃখজনক হলো কথাটা বলছি তোমাকে, মানে ওইখানকার মানুষরা ওখানকার বাঙালি এবং কলকাতার বাঙালির মধ্যে একটা পার্থক্য এরা করতো, যে কোনো কারণেই হোক এরা করতো। কেমন হয়তো ভাষা এরা বুঝতেও পারতো, হয়তো উচ্চারণ টুচ্চারণ এরা বুঝতে পারে যে এরা কলকাতা থেকে এসছে। আর আমার তো ইয়ে ছিল, তোমার এই কী বলে কলেজের সার্টিফিকেট ছিল, এরা জানতো। ফলে ওদের সঙ্গে একটা মিক্স আপ করার ক্ষেত্রে সুবিধা হয়েছিল। আমার সঙ্গে একটা তোমার ইয়ে পড়তো, কী বলে থাইল্যান্ডের মেয়ে, তখন থাইল্যান্ডের ছেলে মেয়েও এখানে পড়তে আসতো। তখন বোধহয় দার্জিলিংয়ের এটা ভালো ছিল না, দার্জিলিংয়ের কন্ডিশনটা বোধহয় খারাপ, তখন এরা শিলংটাকে প্রেফার করতো, এরা শিলংয়ে পড়তে আসতো। তো এইরকম একটা পরিবেশের মধ্যে যখন আমি গেলাম, আমার যখন জানার আগ্রহগুলি ডেভেলপ করতে শুরু করলো, এই প্রথম খাসির ব্যাপারটা কি ব্যাপারটা। ওইখানেও তো তোমার বাঙালিদের একটা সিস্টেম হচ্ছে, ওখানে যারা বাঙালি তারা হচ্ছে তোমার রবীন্দ্র জয়ন্তী পালন করা, বাংলা নাটক করা, এসব করা। বাংলা নাটক যে আমি করিনি তা না, আমিও বাংলা নাটক করেছি, কিন্তু করতে করতে গিয়ে আমার তখন মনে হলো যে ওদের কি আছে, ওদেরও তো নিশ্চয়ই কিছু একটা আছে। তখন দেখলাম ওদের মধ্যে তোমার হিরো হচ্ছেন তীরথ সিং, ফ্রিডম ফাইটার। তীরথ সিং হচ্ছেন হিরো ওদের। এই তীরথ সিং সম্পর্কে একটা জানার আমি চেষ্টা করলাম, চেষ্টা করতে গিয়ে ওদের সঙ্গে আমার বন্ধুত্ব তৈরি হলো। আমি তীরথ সিংয়ের উপর একটা বাংলায় নাটকের স্ক্রিপ্ট করলাম, এবং এতে খাসিরা, আমার যারা পরিচিত গ্রুপটা ছিল, এরা অত্যন্ত খুশি হয়ে গেল। এবং আমি যতটুকু না করি, আমি কিছুই করিনি, ধরো এটা খুব একটা যে উচ্চ মার্গের নাটক তাও না, কিন্তু জাস্ট আমার তরফের একটা এফোর্ট, যে তোমাকে বোঝার একটা চেষ্টা। তো এই জন্য আমাকে পড়তে হয়েছে, এবং এরা আমাকে সাহায্য করেছে, ওদের বই দিয়ে, খাসি ভাষায় বই থাকলে ট্রান্সলেট করে নানা রকমভাবে ওরা আমাকে সাহায্য করেছে ওটা জানার জন্য। তো এটা যখন আমি করলাম, একটা শো হয়েছিল, একটা শো, এটা যখন আমি করলাম, তখন আমি হয়ে গেলাম ওদের খুব আপনজন, খুব কাছের লোক হয়ে গেলাম। তখন তোমার এই যে ঝামেলাগুলি হলো 79-80-তে, কিন্তু শিলংয়ে ঝামেলা হয়েছিল, এই ঝামেলার মধ্যে কিন্তু আমাকে কেউ স্পর্শ করেনি। আই ওয়াজ আনটাচড, এবং আমি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারতাম। এরাই আমাকে নিয়ে যেত, এরাই আমাকে বলতো, দীপক ডোন্ট গো দেয়ার অ্যালোন, উইল টেক ইউ। তো এই যে বিষয়গুলি, এইগুলি আমি তখন থেকে তোমার রিয়েলাইজ করলাম। তারপরে স্টেজে আসছে তোমার ধরো আমাদের সিনেমা তৈরি করার কথা, তার আগে তো নাটকের একটা অভিজ্ঞতা আমাদের ছিল। না, উদয়পুরে আমার কোনো বেলায় কাটেনি, আমি উদয়পুর কখনোই ছিলাম না। আগরতলা বিএম হাসপাতালে আমার জন্ম, ক্লাস 5 অবধি আমি আগরতলা বাগান্তি স্কুলে পড়েছি, 5.5 6 মাস। তারপর আমার বাবা বদলি হয়ে যায় ধর্মনগর, তখন বাকি 6 মাস ক্লাস 5-এর আমি ভর্তি হয়েছি বিবিআইতে, ওই স্কুলের মর্নিং সেকশনে। সেখান থেকে ক্লাস 8 অবধি আমি পড়েছি তোমার ইয়েতে, ওই বিবিআই স্কুলে। তারপর আবার আমি আসছি আগরতলায় উমাকান্ত স্কুলে 1 বছর, তখন স্মৃতিকণ্ডন সেনগুপ্ত যান, খিতিন মুখার্জি হেডমাস্টার, তারপরে দত্ত এলেন হেডমাস্টার হয়ে, দত্ত নামটা ভুলে গেছি আমি, উনি দত্ত করা মাস্টার ছিলেন, হেডমাস্টার উনি ছিলেন। তারপর আবার ক্লাস 9-এ ওই বিলোনিয়া, ক্লাস 10-এ কলকাতায়, ক্লাস 11-এ কৈলাসহর। সুতরাং আমার কোনো ইয়ে নাই, আমি পৈতৃক উদয়পুরে, সেটা আমার উদয়পুর। আমি এক জায়গায় মানে আমার পড়াশোনা এখন কলকাতা, এখন কলকাতায়, এখন হ্যাঁ কলকাতা আগরতলায় মিশিয়ে থাকি আমি। এই মুহূর্তে একটা প্রশ্ন, তো সেই সময় থেকে যখন আপনি কলেজ লাইফ,
সেই সময় আপনি মাস মুভমেন্টগুলো দেখলেন, সেই সময় তো সেই জায়গা থেকে এরপর ফিল্মের দিকে যাওয়া একটা গ্যাপ আছে। হ্যাঁ, গ্যাপটা তোমাকে বলে আমি সবে বলি, এই গ্যাপটা তো দূর হয় শিলংয়ে আমার অনেকটাই হয় তোমার অনেক কিছুর একটা একদম সিম্পল কথা। তৈরি হওয়ার ক্ষেত্রে অনেকটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে বলে আমার মনে হয়। শিলংয়ে আমরা তোমার নাটক করি, আমরা সেখানে নাটক করি, কারণ সেখানে ওই কারণেই কলকাতার ওই সময়টার কারণেই বেশ কিছু মানুষ তখন শিলংয়ে গেছিলেন, তো নানা প্রফেশনের লোক শিলংয়ে ছিলেন, তখন একদল নাটক করিয়ে লোকও গেছিলেন, যাদের মধ্যে ছিল তোমার উৎপল দত্তের গ্রুপের লোক। তো ওরা গিয়ে ওখানে একটা দল তৈরি করে, সেই দলের মধ্যে আমি খুব মেজর কোনো বড় ভূমিকা পালন করিনি, ছোট ছোট রোলই করতাম, কিন্তু সেই নাটকগুলি আধুনিক নাটকগুলি দেখেছি এবং পার্টিসিপেট করেছি, একটার পর একটা। টিনের তলোয়ার আমরা করেছি, এই সমস্ত ড্রামা আমরা করেছি। তার আগে ধর্মনগরে আমরা কিছু নাটক করেছি, আমি অর্ধেন্দু এবং প্রণব, আমরা তিন বন্ধু, আমরা ছিলাম মানে মূল এই তিনজনকে মিলেই অর্গানাইজেশনটা তৈরি হয়। আমরা যে নাটকগুলি করেছি সেগুলি তখনও ত্রিপুরায় হয়েছে কিনা আমি জানি না, বা ধর্মনগরে তো হয়নি। আমরা করেছি তোমার রক্তকরবী, আমরা করেছি তোমার রিভলভিং স্টেজ আমি জানি না এরপরে কোনোদিন আগরতলায় হয়েছে কিনা বা এখনও হয়েছে কিনা আমি জানি না। ওই সময় 78-এ আমরা রিভলভিং স্টেজ করে নাটক করেছি, অপেরা স্টাইলের নাটক, কোরিয়ান অপেরার ফর্মে, ওই ফর্মে ড্রামা আমরা করেছি। এই অভিজ্ঞতা ছিল। এর আগে লিটল ম্যাগাজিন করেছি, তার আগে কাগজ করেছি। এই লিটারারি অ্যাক্টিভিটির সঙ্গে এই যোগাযোগ করার পর আমরা যখন শিলং গিয়ে নাটক ফাটক করে স্থিত হয়েছি, তখন আমাদের মাথায় একটা পোকাটা ঢুকলো কীভাবে সেটা বলি। পোকাটা ঢোকালো অর্ধেন্দু কিছুদিন ফিল্ম ইনস্টিটিউটে পড়াশোনা করে এসছে, ঠিক আছে। ফিল্ম ইনস্টিটিউটে সে পড়াশোনা করার ফলে আমাদের তোমার ওর কাছ থেকে বইপত্র নিয়ে আমরা কিছু থিওরিটিক্যাল ইনফরমেশন আমরা জানার চেষ্টা করতাম, আর ছবি দেখতাম প্রচুর। আমরা সিনেমা দেখেছি তখন, আমরা দুজনে মিলে নাইট শো দেখতাম বেশিরভাগ, এবং আমরা সিনেমাটা দেখতাম থার্ড ক্লাস, পয়সা লাগতো তো। আর একটা সিনেমায় তো আমি 7 দিন যদি চলে 7 দিনই দেখতাম। আমি তো সিনেমা তোমার গল্পের জন্য যেতাম না, আমরা যেতাম টেকনিক্যাল বিষয়টা বোঝার জন্য। থিওরির যে বইগুলি সে আমাকে দিত, সেগুলি পড়ার পর এগুলি ছিল তোমার প্র্যাকটিক্যাল ক্লাস। এতে ধরো 50% যদি নেওয়া হয়, 30-40% পর্যন্ত একটা ডেভেলপ করতো। কি বলবো তোমার, তুমি বলতে পারো কিছুটা নো হাউ ডেভেলপ করলো। শিলং যাওয়ার পর, শিলংয়ে যখন আমাদের নাটক ফাটক সব হয়ে গেল, নাটক টাটক করার পর দাস একটা মানুষের নাম তোমাকে বলছি, মানুষের জীবনে এমন এক একটা লোক আসে যার জন্য তোমার সুযোগগুলি ঘটে, নাহলে সুযোগ হয় না। মিস্টার দাস, খিতিন দাস, অ্যাসামিস ভদ্রলোক, আর আমি বাঙালি, প্রণব বাঙালি, আমরা দুজন বাঙালি। এই ভদ্রলোকের সঙ্গে আমাদের চেয়ে বড় বয়সে, ওই সময়ই তিনি, আমি তোমাকে বলছি 80 সালের কথা, 80 শেষ পার্ট 81 শুরু, এরকম একটা সময়ের কথা, 81 সালের কথা। ওই সময়ে তিনি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন। হি ওয়াজ ডেপুটি সেক্রেটারি ফিনান্স, আসাম গভর্নমেন্টে রিটায়ারমেন্ট নিয়ে ব্যবসা করেন ওয়াইফের নামে। উনি খাসি বিয়ে করেছেন, বড় ব্যবসা, ওনার নানা ধরনের ব্যবসা আছে। এই ভদ্রলোকের সঙ্গে আমাদের আলাপ হলো। এই ভদ্রলোক আমাদেরকে 60,000 দিলেন 1981 শেষ সময়, 82-র বিগিনিংয়ে, টু মেক এ ডকুমেন্টারি মুভি, একটা ডকুমেন্টারি ছবি করার জন্য। আমরা আমাদের এই দীর্ঘ সময় আমাদের সঙ্গে কথাবার্তা বলার পর ওনার বিশ্বাস হয়েছে যে ছেলেগুলি মানে ইয়ে না আর কি, আমার টাকা মারবে না অন্তত, আমার নাহলে 7,500 টাকা জ্বলিয়ে যাবে। উনি আমাদেরকে নামতে দিলেন। এই 7,500 টাকা দিয়ে আমরা একটা ডকুমেন্টারি ছবি দিলাম। এই প্রথম আমরা হাতে কলমে, এই তো বললাম 82 সেলুলয়েড 16mm আমরা করলাম শিলংয়ে, এন্টায়ার শিলংয়ে শুটিং, কিছুটা গুয়াহাটিতে শুটিং, কারণ সাবজেক্ট ছিল ক্যাটেল ওয়েলথ অফ নর্থ ইস্ট।
গরুর উপরে, গরুর আর্টিফিশিয়াল সিমনিমেশন ইয়েতে হয় তোমার ওই শিলংয়ে ওদের আর্টিফিশিয়াল ব্যবস্থা আছে প্রজননের আর কি, ওই সমস্ত জিনিসগুলিকে হাইলাইট করে, ডায়েরি মুভমেন্টকে হাইলাইট করে, এই ছিল বিষয়টা, টেকনিক্যাল বিষয় ছিল। আর গুয়াহাটিতে তোমার এটা আছে তো ইয়ে কলেজটা, ভেটেরিনারি কলেজ, ওদের ইয়েটা নিয়ে আর কি, এক্সপার্টিস নিয়ে ছবিটা করা। সেই ছবিটা পরে ফিল্ম ডিভিশন পারচেস করে, দাসবাবু লস হয়নি আলটিমেটলি। আমাদের যেটা গেইন হলো, মানে আমরা যার জন্য গ্রেটফুল ভদ্রলোকের কাছে, উনি তো এই রিস্কটা নিয়েছিলেন। আমরা প্রথম ক্যামেরা দেখলাম, প্রথম ক্যামেরা চালালাম এবং এভরিথিং আমরা নিজেরা দেখলাম এই প্রথম, ঠিক আছে, সব কিছু এডিট থেকে শুরু করে আর থেকে শুরু করে এভরিথিং। এই যে তোমার অভিজ্ঞতাটা আমাদের হলো, এটা আমাদেরকে সাহস দিল এবং দাসবাবুও সাহস পেলেন যখন উনি দেখলেন ছবিটা বিক্রি করা যায়, ছবিটা বিক্রি হয়। ফিল্ম ডিভিশন যখন ছবিটা কিনলো তখন তিনি আমাদের এবার পরবর্তী প্রপোজালে রাজি হয়ে গেলেন। আমরা পরবর্তী প্রপোজাল দিলাম ফিচার ছবি, এবং উনি বললেন ঠিক আছে আমি ফিচার ছবি করবো, ফিচার ছবি করবেন। এবং ওই সময়ে তোমাকে বলি আমি 1983 সালে, 83 সালে ছবিটা শেষ হলো 84-তে, 83 সালে উনি প্রায় 9 লক্ষ টাকা খরচা করেছেন প্রায় একটা খাসি ছবির জন্য। চিন্তা করো, একটা রিজনাল ছবি, নন রিকগনাইজড ল্যাঙ্গুয়েজে। তার কারণ জানো, তার আর্ট ডাইরেক্টর ছিলেন অশোক বসু, সত্যজিৎ রায়ের আর্ট ডাইরেক্টর। উনি এসেছিলেন কাজ করতে, ওনার রেমুনারেশনই তখন ছিল 1 লক্ষ টাকা। আর তুমি সেটের খরচ 6 মাস ধরে সেট বানিয়েছেন। এবার তুমি ইমাজিন করো, লোকজন এসে সকল কলকাতা থেকে 6 মাস ধরে উনি সেট বানিয়েছেন। ওর মিউজিক করেছে, ছবির মিউজিক করেছে। অরবিন্দুর এক বন্ধু ছিল, যে সে তোমার শান্তিনিকেতনে পড়তো, ওর ক্লাসমেট ছিল শান্তিনিকেতনে, জাপানিজ এক মিউজিক ডাইরেক্টর কাজু এসেছিল শান্তিনিকেতনে শিখতে। সে এবার জাপান ফিরে যায়, ওই ছেলেটাকে জাপান থেকে আনানো হয় মিউজিক করার জন্য। তার কারণ খাসি ফ্লুট সাউথ ইস্ট এশিয়ার যে ফ্লুটগুলি, এগুলি আমরা যে ফ্লুট ব্যবহার করি সেই ফ্লুটের মতো না, ইটস ডিফারেন্ট, তার টিউনটা আলাদা। তো ওই খাসি ছবিতে ওই ধরনের ফ্লুট না থাকলে ওখানে 84 আর ফ্লুট চলবে না। আমাদের যে ফ্লুট, সেই ফ্লুটের যে টিউন সেটা চলবে না। এই জন্য ওদের ওই ভদ্রলোককে আনা হয়েছিল। এই ছবিটা তোমাকে বললাম না একটু আগে, তোমাকে কথা প্রসঙ্গে বলছিলাম, ফান্ড যদি সাফিসিয়েন্ট পাওয়া যায় তাহলে কম্প্রোমাইজ না করে ছবি করা যায়, আর তাহলে ছবি ভালো হতে বাধ্য, তাহলে ছবি খারাপ হয় না, ভালো হয়। সেই সময়টা তো আপনি তো সরকার মানে চাকরি করেননি, মানে সেই সময় তো আপনি চাকরি পড়াশোনা শেষ ছবি করছি। আমার চাকরিটা তো এটা তো অন্য স্টোরি। চাকরির দিকে নেশা ছিল না, ফিল্মের দিকে। আচ্ছা, তখন আপনি চাকরি পাননি। আচ্ছা, তো আমি যদি ধরি 1980 থেকে 1986 সালে ত্রিপুরাতে ফার্স্ট ছবির জন্য আপনি প্ল্যান করেন। 86 না, আমি প্ল্যান করেছি 84-এ। আমি ছবি শুরু করেছি 84-এ। আচ্ছা, ছবির শুটিং আমার শুরু হয়েছে 1984-এ। কিন্তু আমার যারা টাকা দিয়েছিলেন, টাকা তো একজন দেন নাই। তুমি তো বুঝতেই পারো, আজকের ত্রিপুরা দেখলেই তুমি বুঝতে পারো 84 সালের ত্রিপুরা কি ছিল। আমি সেটাই বলছি, কি ছিল। আপনি পড়াশোনা শেষ করার পর, মানে আমি যদি 79 থেকে যদি ধরি, 79 থেকে 84 অবধি, তার মধ্যে আপনার প্রিপারেশন পিরিয়ড যেটা আপনার ছিল, এইগুলি গেল। হ্যাঁ, না এগুলো ছিল, যেমন অ্যাডমিনিস্ট্রেশন। তো সেই জায়গা থেকে এরপর আপনি কিভাবে চিন্তা ভাবনা করলেন ত্রিপুরাতে আপনি ফার্স্ট ছবি করবেন? আমার প্রথম মনে হলো যে খাসিরা যদি করতে পারে তা আমরা কেন পারবো না, এই একটা আমার মনে ধারণা জন্মালো। তখনও কিন্তু আমি যে ছবি, এই যে কি বলে রিয়াং ছবি করবো, অমুক করবো, ককবরক ছবি করবো, আমার এই ধরনের কোনো পরিকল্পনা নাই। আমি আগরতলায় এসেছিলাম, আমার তখন শুটিং চলছে ইয়েতে, আমার বাবা তখন আগরতলায় থাকে, আমার শুটিং তখনও এতে চলছে, এই মানিক রায়তমের গ্যাপ পিরিয়ড, সেকেন্ড লট শুটিং আরম্ভ হবে, তার গ্যাপে আমি এসেছি আগরতলা। তখন বিমলবাবু একদিন আমার কাছে গেছেন, বিমলবাবু একদিন আমার বাসায় গেছেন, কারণ ওনার কাছে এই কারণে গেছিলেন, ওনার কাছে কলকাতার এক ভদ্রলোক এসছেন ছবি করার কথা বলে, ওনার থেকে একটা গল্প নিতে, বসন্তের ঠাকুর মামুল একটা গল্প, ওনার খুব ভালো গল্প, ওইটা নেওয়ার জন্যে। কেমন, এখন উনি আমার কাছে এসছেন
যে আপনি কালকে সকালে একবার আসবেন আমার কাছে, ওই ভদ্রলোক আসবে, আপনি একটু কথা বলবেন ওনার সঙ্গে, দেখবেন লোকটা জেনুইন কিনা। মানে ওনার একটু সন্দেহ হচ্ছিল বোধহয় কোনো কারণে। তখন বিভূষণ সেন থেকে ডেপুটি স্পিকার, তখন উনি ডেপুটি স্পিকার। 1900 কত সালে? ওই তো 80, তোমাদের বলছি তো 84 এর বিগিনিং ধরো বা 83 এর এন্ড ধরো তো, কত না এটা কত আপনার ইয়েতে প্রথম বামফ্রন্ট সরকার সম্ভবত। বোধ হয়। উনি তখন ওই বলে বা সেকেন্ডও হতে পারে, 83 সেকেন্ডও হতে পারে, 8 থেকে যদি হয় তাহলে 83 সেকেন্ড হতে পারে, বোধহয় সেকেন্ড। উনি ডেপুটি স্পিকার ছিলেন, ওই কোয়ার্টারটা থাকতেন। এখন যেটা স্পিকারের কোয়ার্টার, এর একটা পোর্শন উনি থাকতেন। তা আমরা তো ওই পাশের কোয়ার্টারে থাকতাম, উনি সকালবেলা এসেছিলেন না। যাই হোক, আমি গেছি, যাওয়ার পর তা আমার যা বলার ভদ্রলোক সম্পর্কে আমি বললাম। তারপরে আমি বসুনাথ ঠাকুমাটা পড়লাম। বসুনাথ ঠাকুমাটা পড়ে আমি একটা স্ক্রিপ্ট করে ওনাকে দিলাম, আমি যদি করি বসুনাথ ঠাকুমা এই ধরনের হতে পারে। তো ওনার মধ্যে একটা কনফিডেন্স ডেভেলপ করলাম আমার উপর। তখন উনি বললেন, দেখুন বসুনাথ ঠাকুমা তো আমি অলরেডি কমিটেড, ওকে কমিট করে দিয়েছি, বলে ওটা ও নিয়ে যাক। উনি ওকে দিয়ে দিলেন। বসুনাথ ঠাকুমা হলো না, আমি ব্যাক করলাম শিলং। এবার শিলং থেকে ছবি টবি কমপ্লিট করার পর আমি যখন ফিরে এলাম আগরতলায়, তখন ওনার সঙ্গে যেন আমার দেখা হলো, যেহেতু পরিচয় হয়েছে, আমি গেলাম ওনার বাড়িতে। উনি ডাকতেন তখন, আসুন আসুন। তখন উনি লংতরাই উপন্যাসটা লিখছেন। আর ওই আমবাসা অঞ্চল না, ওই লংতরাই পাহাড়ের একজন ওচাই ওনার বাড়িতে থাকেন, আর এই লাইফটা ওনাকে বলেন। এই যে প্রসেসটা, এই প্রসেসটার মধ্যে আমি ইনভলভ হয়ে গেলাম। বিমলবাবু ওই লোকটাকে গাড়িতে বসাতেন, আমাকেও গাড়িতে তুলতেন, তুলে আমরা দুজনে আসতাম ওই তোমার উজ্জয়ন্ত প্যালেসে। ওটাও তখন অ্যাসেম্বলি ছিল। ওইখানে ডেপুটি স্পিকার একটা এন্টি চেম্বার আছে, আমরা গিয়ে এন্টি চেম্বারে বসতাম, দুটো থাকতো, আমরা তিনজন। আর ওই ভদ্রলোক বলতো ও চাই, আর বিমলবাবু লিখতেন। ওইখানেই তখন আমি এই লাইফটা জানা শুরু হলো। আমার লাইফটা কীরকম, জুমিয়া লাইফটা কি, রাতের কোন প্রহরে কোন পাখি ডাকে, পাখির ডাক শুনে ওরা বোঝে সময়টা কি, এখন কটা বাজে, ঘড়ি টড়ি নাই তো। এই যে জীবন, এই জীবনটা আমি তখন শুনতে শুনতে আমার একটা আকর্ষণ ডেভেলপ করলো। তখন আমি শুরু করে দিলাম এটা স্ক্রিপ্ট লেখা। তোমার বই ছাপা হচ্ছে একদিকে, আমি প্রেস থেকে আনতাম, বই তখন বেরোয়নি, আনতাম আর স্ক্রিপ্ট লিখতাম। এই করতে করতে স্ক্রিপ্ট যখন মোটামুটি রাফ স্ক্রিপ্ট দাঁড়িয়ে গেল, তখন আমরা বিমলবাবু আগ্রহ হলো, আমরা শুরু করলাম ফিনান্সার সার্চ করা। ফিনান্সার সার্চ করতে গিয়ে বুঝতেই পারো তো, আমার পক্ষে তো ইম্পসিবল ফিনান্সার পাওয়া, বিমলবাবুর জন্যই সম্ভব হয়েছিল। উনি নিয়ে এসছেন ফিনান্সার, তাও একজন না, তিনজন লোক। তিনজন লোকের মধ্যে একজন এখন স্পিকার, রেবতী মেনন দাস, উনিও ছিলেন। উনিও আমাকে আমার ছবি লংতরায় ছবির জন্য কিছু টাকা দিয়েছেন। একজন ছিলেন যমুনা রানী শাহ, আর একজন দত্ত ছিলেন, ওরা তিনজন। তা ওদের টাকায় আমরা প্রথম ফেজ অফ শুটিং করি। একটা ফেজে শুটিং হলো 84-এ শুটিং হলো। শুটিং হওয়ার পর এরা তিনজনে হাত তুলে দিল, এরা বললো যে আমাদের আর টাকা নেই, আমাদের পক্ষে আর টাকা দেওয়া সম্ভব না, টাকা শেষ। আমি কোনো মতে আমার ক্রু মেম্বারদের টাকা দিয়ে প্লেনের টিকিট কাটিয়ে ফেরত দিয়ে দিলাম, ঠিক আছে। আর রটাকে, যেটা রসটাকে জাস্ট বোম্বে পাঠিয়ে দিলাম, বোম্বে অ্যাডল্যাবে পাঠিয়ে দিলাম, আর রাশ প্রিন্ট জমা করলাম আর কি। রাশ প্রিন্ট আনার টাকাও নাই আমার, দিয়ে দিলাম। তারপর তোমার শুটিং বন্ধ হয়ে গেল। কেমন পুরো এন্টায়ার 84, এন্টায়ার 85 নো মানি, টাকা নেই। তখন যে আমাকে টাকা দেয়, তুমিও যদি বলো যে আপনাকে আমি টাকা দেবো, আমি তোমার পেছন ঘুরেছি, আমি তাই করেছি। তখন ওই একটা বছর, দেড়টা বছর, যে আমাকে টাকা দেবে বলেছে আমি তার পেছন গেছি, বিশ্বাস করে আর কি। মানুষকে বিশ্বাস করতে হয়তো সে দিতে পারে, আলটিমেটলি কেউ টাকা দেয়নি। যখন আমার চূড়ান্ত ফ্রাস্ট্রেশনের সময়, তখন আমি কোনো উপায় নাই, আমি তখন নৃপেন চক্রবর্তীর কাছে একটা দরখাস্ত দিলাম, মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চেয়ে, আমাকে সাহায্য দেওয়া হোক। বিমলবাবু আমাকে প্রথমে ডিসকারেজ করলো, বললেন লাভ নাই, দেবেন না, টাকা দেবে না, গভর্নমেন্টের ডিসিশন ছবি না করার। তার কারণ হচ্ছে কিছুদিন আগে গভর্নমেন্টের একটা বাজে ইনসিডেন্স হয়ে গেছে। মৃণাল সেন একটা ছবি করেছিল, প্রসঙ্গ ত্রিপুরা, যে ছবিটা নিয়ে নৃপেনবাবু একটু অসন্তুষ্ট ছিলেন।
যে কারণে উনি সিদ্ধান্ত নিয়েছিলেন পরে যে আমরা ছবি করব না, ত্রিপুরা গভর্নমেন্ট সিনেমা করবে না, এটা গভর্নমেন্টের জব না, ফলে আমার টাকা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তথাপি আমি একটা দরখাস্ত করলাম, 1,25,000 টাকা চাইলাম যে আমি আটকে গেছি। যাই হোক, তারপরে নিশ্চয়ই বিমলবাবু তার লেভেলে পার্সু করেছেন, একটা পার্সুয়েশন তো নিশ্চয়ই ছিল তার লেভেলে। আমার দরখাস্ত তো আর কাজ হবে না, এটা আমি বিশ্বাস করি না। একটা পার্সুয়েশন ছিল, সেই পার্সুয়েশনের ফলে আলটিমেটলি গভর্নমেন্ট আমাকে এই 1,25,000 টাকাই দিল, গ্যারান্টি এইড দিল আমাকে। ডিসেম্বর 85 আমাকে দিল টাকাটা। 86-এ মার্চে আমি সেকেন্ড লট শুটিং করলাম। এবার আমি এক টানা কিন্তু ছবি শেষ করে দিলাম। 86-এ মার্চ থেকে অগাস্টে আমার সেন্সার হয়ে গেল। তা তখন তো আমার টাকা এসে গেছে, তারপর কোনো চিন্তা নেই। এই 1,25,000 টাকায় আমি ছবি করতে পারবো না, এই কথা আমায় বলেছিল উৎপলেন্দু চক্রবর্তী এসেছিল। উৎপলেন্দু আমাকে বললো আপনি পারবেন না এই টাকায়, দিস ইজ ইম্পসিবল। আমিও জানি ইম্পসিবল, তাই আমার একটা প্রিন্ট হয়েছিল। আই কুড ম্যানেজ সিম্পল একটা মাত্র প্রিন্ট আমি করতে পেরেছিলাম, আর পারিনি, কারণ করা যায় না আর কি। মানে আমি বোম্বে গিয়ে তোমার ইয়েতে থাকতাম, লজে থাকতাম, খাওয়ার পাওয়া যায় না, খেতাম পাও ভাজি রাস্তায়। মানে যত আমি গেছি স্লিপার ক্লাসে, বোম্বে মেলে আমি যে বোম্বে গেছি ট্রাভেল করেছি স্লিপার ক্লাসে। বুঝতে পারো মানে কি লেভেলে আমাদের মানে এটা কেউ ভাবতেই পারে না এই লেভেলে থাকা ছবি করে। এনিওয়ে, আমরা তো সামহাও আমরা প্রথম ছবিটা করে দিয়েছি আর কি লংতরা, এবং মানুষের খারাপ লাগেনি এটাই বলতে পারি, কারণ সেলুলারে করাতে এবং কালার হওয়াতে তোমার যেহেতু আমার ল্যাবরেটরি ভালো, ল্যাবরেটরি তো ওয়ান অফ দি বেস্ট ল্যাবরেটরিজ ওই সময়ের ব্লো আপের ক্ষেত্রে, 16 to 35-এর ব্লো আপের ক্ষেত্রে তখন ইয়ের খুব নাম, অ্যাডল্যাবের ভীষণ নাম, প্রসাদের চেয়েও ভালো নাম অ্যাডল্যাবের, স্পেশালাইজ করে ফেলেছে অ্যাডল্যাব তখন এটাতে। গৌতম ঘোষ টোষ তারা সব এটাতে এই ল্যাবে কাজ করেছে তখন। আর উনি নতুন নতুন লোকদেরকে একটু সুযোগ সুবিধা দিতেন, প্রায়োরিটি দিতেন আর কি, সোজা কথা। যেমন আমাকে বেশি দিন বসাননি উনি। আমি যখন বললাম যে আমি এমন একটা জায়গা থেকে এসেছি যার নাম তুমি জানো না, তুমি নামই শুনোনি, আমি এমন একটা প্রভিন্স থেকে এসেছি, সুতরাং আমাকে যদি আটকে রাখো আমার খুব ক্ষতি হবে, আমাকে আগে প্রায়োরিটি দিয়ে ছেড়ে দাও। তখন সে আমাকে বললো তোমার কী কী লাগবে বলো, যা যা লাগবে বলো। যা বললাম আমি অ্যাকর্ডিংলি সে আমাকে নেগেটিভ কাটতে হয়, তো নেগেটিভ কাটার লাগবে, নেগেটিভ বার করে দাও, এগুলি সে আমাকে প্রায়োরিটি দিয়ে করিয়ে দিল। সো উই মেড দিস লং টাইম। ওই সময়টার মধ্যে আপনি প্রায় ছবি করতে 3 বছর লাগবে, প্রায় 3 বছর। সেই সময় আপনি এই স্ট্রাগল পিরিয়ডটা আপনার কি মনে হয়েছে, কেন আমি ছবি করতে এলাম, কেন এই জিনিসটা? তখন এসব মনে হয় না, তখন আমার আসলে কি জানো তো, ওই চেনা সিটিটা আমাকে বাঁচিয়ে দিয়েছে। তখন আমার যে ভাবি হোক এটা কীভাবে শেষ করবো আমি জানি না, কিন্তু আমাকে শোনো একটা লেভেলে এসে কম্প্রোমাইজ হয়ে যায়। এই 2 বছর থাকতে না, তারপর যখন টাকাটা আসে না, তখন অনেক স্বপ্ন, অনেক শট, অনেক ইমাজিনেশন নষ্ট হয়ে যায়। তখন মনে হয় আর রিস্ক নেওয়া যাবে না, এখন সামহাও শেষ করো, কম্প্রোমাইজের জায়গায় এসে যায়, অনেকটা কম্প্রোমাইজের জায়গায় এসে যায়। তখন চেঞ্জ করতে হয় স্ক্রিপ্ট। এই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। এই কম্প্রোমাইজ করতে গিয়ে ছবিটা অনেক জায়গায় মার খায়, নিজের মন মতো ছবি হয় না, যেটা মানিক রায়তঙ্গে হয় নাই। মানিক রায়তঙ্গের মতো প্রডিউসার খুব কম লোকে পায়, খুব কম লোকের ভাগ্যে জোটে এই ধরনের প্রডিউসার এই রিজিওনাল ছবির ক্ষেত্রে, পার্টিকুলারলি নন রিকগনাইজড ল্যাঙ্গুয়েজ ছবির ক্ষেত্রে। তো আপনার একটা জিনিস আমি শুধু আপনারা দেখাই, এটা দেখে আপনার কি মনে হইতেছে? এটা তো লাভ সিকোয়েন্স। হ্যাঁ, এটা হচ্ছে একটা ছবি, এটা হচ্ছে আমাদের লাভ আছে। এটা তো আমরা তোমার করলাম কলকাতায় শোয়ের আগে একটা ব্রোশিয়ার করতে, দেখো না কত বাজে লেটার প্রেসে করা, টাকা নাই তো। সেটা তো অনেক আগে, অনেক না, তখন তো তবু ভালো প্রেস কলকাতায় ছিল নিশ্চয়ই। এটা তোমার একটা কলকাতার বাইরের একটা সুবার্বের একটা প্রেসে করা। এটা ইয়ে দীপঙ্করে, এটা দীপঙ্কর যে এই দীপঙ্কর ছেলেটি এটা করে দিয়েছিল, মানে ওর বন্ধুর জানাশোনা। মানে যত কম পয়সায় কোন জায়গায় হয় তুমি এই সমস্ত খোঁজাখুঁজি, বুঝতে পারতেছো তো। আর এই যে স্কেচগুলি করে দিয়েছে কিন্তু স্বপন নন্দী, এই লেটারিং স্বপন নন্দীর করা। আমার এই লংতরার ইয়ে কিন্তু টাইটেল কার্ড কিন্তু স্বপন নন্দীর করা। আচ্ছা, এটা টাইটেল কার্ড কিন্তু সুন্দর,
খুব সুন্দর কিন্তু হুম হুম। টাইটেল কার্ডটা। এটা হলো লংতরা, এটা হলো আপনার সেই আগরতলা যে ম্যাগাজিনটা। হ্যাঁ, এটা আগরতলা ম্যাগাজিন। ওটা এটা দেখে আপনার নস্টালজিয়া আরে না, এখন কেমন লাগছে দেখে? সব জিনিস আমি ভাবি এগুলি বোধ আগে আরেক জন্মের কথা, মনে হয় এটা বোধ এই জন্মের না আর কি, এটা অন্য আরেকটা জন্মে বোধ আমি এই ছবিগুলি করেছিলাম। সত্যি এখন তো মানে একেবারে কেমন হয়ে গেছে এখন, এখন তো মানে ভাবতেই পারি না। আর তখন না তোমার সাহস ছিল জানো তো, নাহলে কিচ্ছু না এর মধ্যে তুমি এই ধরনের একটা ঝাঁপ দেওয়া, এটা আমারও সাহস ছিল, বিমল বাবুরও সাহস ছিল। বিমল বাবু আমাকে কি অন্ধের মতো বিশ্বাস করেছিল, তুমি বিশ্বাস করো? উনি আমাকে ট্রাস্ট করেছিলেন তো, ওই লোকগুলিকে তো আমাকে ট্রাস্ট করতে বাধ্য করেছিলেন তো। এই লোকগুলি যত কম টাকাই দিক, নাই নাই করে 1 লাখ টাকার মতো দিয়েছিল তো ওই সময়ে, 1 লক্ষ টাকা তো ওই সময় দিয়েছিল ওরা 3 জন মিলে। এটা তো এমন কিছু, ওরা তো টাটা বিরলার মতো বড় ব্যবসায়ী না, দিয়েছিল তো। তো এই এই যে বিশ্বাসটা ওরা করেছিল আমার উপর, তো এর একটা বিশাল চাপ থাকে তো, এই চাপটা আমার উপর ছিল, এই বিশ্বাসটাকে তো আমাকে রাখতে হবে। আজকে আমার এটা ভালো লাগে যে আমি কিন্তু বিশ্বাসঘাতকতা করিনি। লংতরের জন্য কেউ কিন্তু অনুশোচনা করে না। লংতরের যে একটা মোটামুটি ভালো ছবি, এটা কিন্তু সবাই স্বীকার করে, এটা এক বাক্যে সবাই মানে, যারা দেখেছে। প্রচুর বিদেশি আমার ছবি দেখেছে, প্রচুর ফেস্টিভ্যালে আমার ছবি দেখানো হয়েছে, মানে আমার নাম বলা উচিত, আমাদের ছবি প্রচুর ফেস্টিভ্যালে দেখানো হয়েছে লংতরের ছবিকে। তুমি জানো দিল্লিতে এই ত্রিপুরা গভর্নমেন্ট বললো কি, একটা আপনা উৎসব হয়েছিল 87-এ, জানুয়ারি 87, রাজীব গান্ধী আসার পর। আপনা উৎসব হচ্ছে তোমার ভারতবর্ষের যত ফোক আর্টিস্ট আছে ওদের মেলা, ওই প্রগতি ময়দানে। এটা বোধহয় 7 দিনের মধ্যে মেলা ছিল বোধহয়। ওইখানে ত্রিপুরা পার্টিসিপেট করেছে, কারণ ত্রিপুরা তো যাবেই, তার প্রচুর ফোক আর্টিস্ট আছে, ফোক টিম নিয়ে। সেখানে ত্রিপুরা গভর্নমেন্ট বললো যে আমরা লংতরাই পাঠাবো, লংতরাই পাঠিয়েছি। আর এর সঙ্গে গেছিলেন হরিবদ্ধা। হরিবদ্ধার নাম শুনেছো তো? হরিবদ্ধা আমাদের হরিবদ্ধা ছিলেন কি বল, সাউন্ডের মানুষ, নাটকে ভালো সাউন্ড করতে, আলোর মানুষ, বেসিক্যালি লাইটের মানুষ, নট সাউন্ড, লাইটের মানুষ। আর উনি পাপেটারি করতেন, পুতুল নাচেরও জনক। তো উনি গেছিলেন তার টিম নিয়ে, আর উনি ইয়ে চালাতেন, ওই যে প্রজেক্টর, সোশ্যাল এডুকেশনে চাকরি করতেন উনি। উনি সোশ্যাল এডুকেশন প্রজেক্টর নিয়ে গেছেন লংতরায় নিয়ে। উনি এসে আমাকে বললেন যে এই মেলাতে 2টো ছবি দেখার জন্য মানুষের খুব ডিমান্ড ছিল, একটা হচ্ছে চোখ উৎপলেন্দুর, আর একটা হচ্ছে লংতরায়। প্রচুর স্ক্রিনিং করেছে, আমাকে বললাম কি প্রচুর স্ক্রিনিং করেছে। মানুষ ভাষা বোঝে না, ভাষার বেড়ে, কারণ আমার সাবটাইটেল ছিল না, ভাষা বোঝে না, কিন্তু তবুও তারা দেখত। ফলে তার একটা অ্যাকসেপ্টেন্স ছিল এই তোমার লংতরাই ছবিটা। এই লংতরাই ছবিটা এখন কি পজিশনে আছে সে তো আমি জানি না, আমি জানি না তার কারণ কি। যা দেখো, আপনি কি গভর্নমেন্টকে দিয়ে? হ্যাঁ, প্রিন্ট তো আমি গভর্নমেন্টকে দিয়ে দিয়েছি। আর নেগেটিভটা আলটিমেটলি আছে যমুনা রানী সাহা বলে এক মহিলা, ওনার হাজব্যান্ড আর কি, উনি বাকি 2জনকে টাকা দিয়ে দিয়েছেন। এই যে যাদের নাম বললাম তোমার, এই যে রেবতী বাবু আর আরেকজন দত্তর নামটা মনে পড়ছে না আমার, এই 2জন ভদ্রলোককে ওদের যে শেয়ার সেটা সে দিয়ে, ওদের শেয়ারটা সে পারচেস করে নেয়, নিয়ে সে সোল প্রপারেটর হয়ে যায়। হওয়ার পর আমাকে সে বললো যে সে নাকি লেবরেটরি থেকে নেগেটিভ ফেভারিট সব নিয়ে এসে তার বাড়িতে রেখে দিয়েছে, তার কাছে একটা প্রিন্টও আছে। সে এটা কাউকে দেখায়ও না, সে এটা আমি বললাম এখনও সময় আছে, এখনও লংতরা এই ফেস্টিভ্যালে পাঠানো যায়। আমাকে সে বছর 4 আগে আমাকে কলকাতা ফেস্টিভ্যালে বলেছিল, কলকাতায় যে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল হয়, বলেছিল আমরা তো দেখেছি ওই সময়ে, ওরা ছবিটা দেখেছিল ওই সময়ে তোমার 86-এ, 97-এ দেখেছিল। তার বললাম আমরা তো ওই সময় দেখেছি, আমরা যদি প্রিন্টটা থাকে আমাদের দিন, আমরা ফেস্টিভ্যালে আবার দেখাই। সে তো দেয় না। এটা ডিজিটাল তো করা হয়েছে না না, করাও যায় না সম্ভবত। যাবে, করা যাবে। তোমার কাছে যদি একটা ভালো প্রিন্ট থাকে, বা তোমার কাছে যদি নেগেটিভ থেকে হয়, নেগেটিভ থেকে হয়, নেগেটিভ থাকলেও হবে। আমাকে প্রসাদ করে দেবে, প্রসাদ করে, হ্যাঁ প্রসাদ এই ফেসিলিটি আছে। আমি কন্ট্যাক্ট করেছিলাম তো, আমি বছরখানে টাকা লাগে, এখন এটা টাকা লাগবে, এটা একটু ভালো টাকা লাগবে, কারণ তোমার নেগেটিভের কোয়ালিটিটা একটু দেখতে লাগবে। যদি কোয়ালিটি খারাপ হয়, এটাকে তোমার প্রসেস করতে হবে কেমিক্যালে,
তারপর ট্রান্সফারে যাবে। এই ত্রিপুরার মতো জায়গা থেকে ছবি করতে গেলে তার একটা উদ্দেশ্য থাকা দরকার, যে আমি কেন ছবি করবো। কারণ এখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই, কেউ তোমার ছবি দেখবে না, বাণিজ্যিকভাবে তোমার ছবি সফল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে ছবি করার উদ্দেশ্যটা থাকতে হবে যে একটু এক্সপোজ, এই জায়গাটাকে দেখানো, এই জায়গার কালচারটাকে মানুষের সঙ্গে পরিচয় করানো, এইখানকার মানুষের যে দৈনন্দিন সংগ্রাম, সেই সংগ্রামটাকে সেলুলয়েড বা ছবির মাধ্যমে তুলে ধরা। এই চেষ্টাটা যদি, বা এখানকার কালচারাল হেরিটেজ সম্পর্কে কথা বলা, এটাই যদি উদ্দেশ্য হয়, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় এখানে মানে ফিচার ফিল্মের চেয়ে ডকুমেন্টারি করাই বেশি বাস্তবসম্মত এই সমস্ত অঞ্চল থেকে আর কি। কারণ এখানে কারোর সাহায্য তুমি পাবে না, তুমি না সরকারি সাহায্য পাবে, না তুমি এই প্রাইভেট প্লেয়ারদের সাহায্য পাবে। ফলে দেখো এখন টেকনোলজি অনেক বেশি অ্যাডভান্স। আচ্ছা, সেই সময় আপনার আমি আবার সেই প্রসঙ্গে আমি একটু আসতে চাই ব্যাকগ্রাউন্ড থেকে। আমি বিমল সিনহার গল্পটাই আপনি কেন বাঁচলেন ছবি করার? ওই লাইফটা যে অ্যাট্রাক্ট করলো, তোমাকে বললাম না তখন আমাকে যে যেহেতু আমি প্রসেসটার মধ্যে ঢুকে গেছি, আমি যদি প্রসেসটাতে না থাকতাম তাহলে কি হতো আমি জানি না। যেহেতু এই প্রসেসটাতে আমি ছিলাম, তলবাংহার ইয়াংয়ের বর্ণনাগুলি যখন আমি শুনছি, তো ফলে তার একটা আকর্ষণ আমার মধ্যে তৈরি হয়, ওই জীবন দেখার একটা আগ্রহ ডেভেলপ করে। তখনই আমি যাই, বেশ কয়েকবার আমি ওদের ভিলেজগুলিতে আমি যাই ছবি করার অনেক আগে। এগুলি প্রাক প্রস্তুতি বলা যায় ওই জীবনগুলি দেখার জন্যে। আমি অনেক দিন ছিলাম ওইখানে আমবাসায়, এক নাগারে 15 ওয়ার্কশপ করেছিলাম। তো আমি ছবি শুটিং করার আগে আর্টিস্টদের নিয়ে ওয়ার্কশপ করেছিলাম, কারণ এরা তো অ্যাক্টিং তো দূরের কথা, এরা তো ছবিই দেখে না। ফলে এদের জন্য একটা ওয়ার্কশপ আমি করেছিলাম আমবাসায় থেকে। আমি ছিলাম 1 মাসের মতো এখানে আমবাসায়। তারপর ওদের সঙ্গে ইন্টারাকশন করতে গিয়ে আমি তখন এদের মানে কী বলবো তোমাকে, এটা ওয়ার্কিং নলেজ হয়ে গেছিলো ওদের ভাষাটার। ফ্লুয়েন্সি আসেনি আমার, কিন্তু আমি বুঝতাম ওরা কি বলছে, এবং আমার কথা ওরা তখন বুঝতে পারতো। প্র্যাকটিক্যালি মেয়েটাকে তো আমি রাস্তায় মেয়ে দেখে সিলেক্ট করেছি, মানে যেভাবে মেয়ে দেখে লোকে সেইভাবে। খুব লজ্জারই ব্যাপার, আমবাসায় আমি দাঁড়ানো, আমবাসার একটা চার দোকান আছে ওইখানে আমি দাঁড়ানো, বিমলবাবু ভেতরে বসা, আমি বারান্দায় দাঁড়ানো। বারান্দা মানে কি মাটির ইয়ে তো জানো তো তুমি, হ্যাচেট আর কি, ইয়ে করা তোমার ছন বাঁশের দোকান। বারান্দায় দাঁড়ানো, স্কুল ছুটি হয়েছে তখন, আমবাসা মেয়েদের স্কুল ছুটি হয়ে গেছে, মেয়েরা সব বাড়ি ফিরছেন দল বেঁধে। আমি তাকিয়ে আছি, জাস্ট মেয়ে দেখছি তখন। তার আগে আমি আগরতলাও মেয়ে দেখে গেছি। আগরতলায় আমি একটা রিয়াং মেয়ে পেয়েছিলাম, তোমার বাজুবন রিয়াংয়ের এক রিলেটিভের মেয়ে। এই মেয়েটি শিলং পড়াশোনা করতো, আমি তাকে ভেবেছিলাম করবো, কিন্তু মেয়েটাকে দেখার পর আমি ওকে বাদ দিই, কারণ তার ভুরু প্লাক করা ছিল, আধুনিকা মেয়ে তো শিলং পড়ে। আমি তখন ওকে বললাম না, একে দিয়ে হবে না। তখন আমি পরে আমরা যখন আমবাসা গেলাম, আমবাসা আমি লিটারেরি তখন এই মেয়ে দেখছি, দেখতে দেখতে এই মেয়েটাকে আমার, এই যে প্রমিলা মেয়েটিকে আমার মনে হলো যে এ আমার হতে পারে। তখন এই বিমলবাবুকে ডাকলো, বিমলবাবু বলো কি বলো, এই মেয়েটা কি, কার মেয়ে, খোঁজ নেন আপনি, এটা কার বাড়ির মেয়ে, কি বৃত্তান্ত, আপনি এবার এটা খবর নেন। মেয়ে বললো আচ্ছা দাঁড়ান। বিমলবাবুর সঙ্গে আবার একটা লোককে ডেকে আনলো, ডেকে 10-15 মিনিটের মধ্যে এটা বার করে ফেললো, যেটা কোন বাড়ির মেয়ে, কি বৃত্তান্ত, সব জানাশোনা হয়ে গেল। তো বিমলবাবু ইনফ্লুয়েন্সিয়াল মানুষ ওই অঞ্চলের, উনি গিয়ে তার বাবাকে বললেন, তো তার না করার কোনো প্রশ্ন নেই। তো ওই মেয়েটাকে তখন আমরা সিলেক্ট করলাম, আর ছেলেটাকে দিয়েছে বিমলবাবু, ছেলেটাকে সিলেক্ট করেছে বিমলবাবু। সিলেক্ট করে আমাকে বলছে, দেখুন আপনি এই ছেলেটাকে আমি ভেবেছি এটাকে নেবেন, হবে কিনা আপনি দেখুন। আমি দেখলাম যে ছেলেটাকে নেওয়া যায়। তুমি ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার পেয়ার কিন্তু খারাপ না, পেয়ার কিন্তু দেখতে খারাপ লাগছে না। মানে ওই সেদিক থেকে সিলেকশন কিন্তু আমাদের মানে ইয়াং কাপল ছিল তো, এরা ইয়াং কাপলের সিলেকশনটা আমার মনে হয় সঠিকই ছিল। তারপর তো কিছু তো তোমার লোকাল ভিলেজ থেকে আমরা হ্যাঁ, এখন আমার ইচ্ছা করে খুব,
আমার ইচ্ছে করে একবার যেতে খুব। এখন তো আগের বাসা নাই, আমি তো চিনতেও পারবো না এখন এখন কি অবস্থা। আর মেয়েটার বিয়েটি হয়ে গেছে আমি শুনেছিলাম অনেক আগে। আর এই ছেলেটার সঙ্গে আমার দেখা হয়েছিল অনেক পরে একবার। ছেলেটা চাকরি করতো, তোমার তহসিলদারের চাকরি করতো, ওই সব অঞ্চলেই থাকতো, ওই অঞ্চলেই ধলাই ডিস্ট্রিক্টেরই কোনো একটা জায়গায় থাকতো। আর দেখা হয় না। আগরতলায় বোধহয় একবার দেখা হয়েছিল আমার। দেখা হওয়ার পর কিরকম অনুভূতি হয়েছে আপনার? ছবি করার কত বছর পরে দেখা হয়েছে? বহু বছর পরে, এই ধরো অন্তত বছর 20 হবে। আপনারা কি বললো? এরাও খুব অবাক আমাকে দেখে, স্যার কেমন আছে, রয়েছি ভালোই আছে আর তোমরা কি খবর, তোমাদের কি খবর। এখন ওরা তো সাধারণ মানে গৃহস্থের মতো কথাবার্তা আর কি। এখন তো সাধারণ কর্মচারীর যা কথাবার্তা হয়। প্রমিলার খবর জিজ্ঞেস করলাম, বলে যে প্রমিলার তো বিয়ে হয়ে গেছে, বাচ্চা টাচ্চা হয়ে গেছে। তবে গ্রামবাসীরা খুব সাহায্য করেছিল আমাদের, তুমি ভাবতে পারবে না সঞ্জীব। ওই সময় আপনি তো কিছুটা ব্যক্তিগত উদ্যোগ, কিছু আপনার একে তো ব্যক্তিগত উদ্যোগ প্রডিউস তারা করলো, এরপর কলকাতা থেকে এত আর্টিস্ট নিয়ে সেলিব্রিটি নিয়ে আপনার সেই যে অবস্থা, তখন ত্রিপুরার পরিস্থিতি কি ছিল? ত্রিপুরা পলিটিক্যাল অবস্থা খুব খারাপ। আমরা যখন শুটিং করি তখন বিজয়ের আঙ্কেল ফুল ফর্মে ডেইলি লোক মারা যাচ্ছে, ডেইলি সে অ্যাম্বুশ করে সিআরপি মারছে, নাহলে মানুষ মারছে এভরিডে। আমার শুটিং স্পট থেকে নিচে একদিন আমরা শুটিং করছি, এসে শুনলাম এটিআরটিসি বাস অ্যাম্বুশ করে মেরে ফেলেছে। মজা কি জানো, এই টিএনভির লোকেরাও আমাদেরকে প্রোটেকশন দিয়েছে। আমি পুলিশ নিয়ে গেছিলাম। এই জিনিসটা আপনি যখন এত নিয়ে সেই পলিটিক্যাল সিচুয়েশনে দাঁড়ায় বাইরের থেকে এত লোক আয় না, হ্যাঁ, এত ক্রু ত্রিপুরা পসিবল হয় না, সব না সব কলকাতার ক্রু, সব কলকাতার লোক এনে সেই রিফ্লেক্টর এনেছি। ইমাজিন আমি প্লেনে করে রিফ্লেক্টর এনেছি, 35 রিফ্লেক্টর, ইটস এ বিগ রিফ্লেক্টর। রিফ্লেক্টর ইজ এ হিউজ ওয়ান। সেই রিফ্লেক্টর এনেছি আমি ফার্স্ট একটা ফেজে ছিল, আরেকটা ফেজে ছিল না। ফার্স্ট ফেজে ছিল, সেকেন্ড ফেজে ছিল না। সেকেন্ড ফেজে আমি একা কাজ করে গেছি। উনি থাকাতে উনি তো রোজ থাকতে পারতেন না, যখন অ্যাসেম্বলি চলতে চলে আসতেন। উনি থাকাতে একটা কি আমার সিকিউরিটি কাভারটা বেশি হতো। উনি থাকলে ওনার একটা কাভার থাকে তো, আর আমাদের জন্য একটা আলাদা কাভার থাকে, এই দুটো কাভার থাকতো। আমাদের কাভারটা একটু কম থাকতো, উনি থাকলে ডাবল কভার থাকতো। আর একটা গাড়ি থাকতো আমার। আমি তো গরিব, তো আমার তো একটা মাত্র জিপ উইথ ট্রেলার। তুমি চিন্তা করতে পারো, একটা জিপ ট্রেলার দিয়ে আমি শুটিং স্পটে যাই। এই ফ্রম আম্বাসর শুটিং স্পট দূর আছে কিন্তু আমার ভিলেজগুলি 7-10 কিলোমিটার দূরে হয়তো 10 কিলোমিটার, 7 কিলোমিটার, 8 কিলোমিটার। হ্যাঁ, আম্বাসা ডাকবলে আমরা থাকতাম। ডাকবলা আমরা নিয়ে নিয়েছিলাম। এটাই আমাকে ত্রিপুরা গভর্নমেন্ট মানে বিমল বাবুর জন্য ত্রিপুরা গভর্নমেন্ট হেল্প করেছে। কোনো মিনিস্টার তখন আমরা যখন শুটিং করেছি 10-15 দিন, কোনো ভিআইপি তখন হল্ড করতো না আমবাসায়, কারণ এটা অসুবিধা হতো। আমরা থাকছি, আমি তো ছাড়তে পারবো না ঘর, আমার পক্ষে কোনো ঘর আজই তোমার 2টা 3টে 4টে ঘর। সেই সময় বেশি ঘর নাই তো, 3টে 4টে, এর মধ্যে একটা ভিআইপি। এটা দিতে চায় না তো, ভিআইপি তো অফিসিয়ালি দিতে পারে না, আর বাকিগুলি দেয়। তো আমি তো মাটিতে বিছানা করে, আমার ক্রুগুলি তো ভাগ্য ভালো, এরা তোমার এখান থেকে পালাবার পথ নাই, এই জন্য এরা কাজ করে গেছে। এটা যদি শহরের কোনো জায়গা হতো কাছাকাছি, তাহলে এরা পালিয়ে কাজ করতো না। এরা তারপরে ভয় দেখানো হয়েছে কি জানো তো, আমার যে সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট ছিল পলু চ্যাটার্জি, ফার্স্ট স্টেজে সেকেন্ড স্টেজে সে কন্টিনিউটি মেনটেন করতো আর কি। পলুদা রাখতাম আমরা, বয়সে বড়। তো পলুদাকে একদিন ভয় দেখানো হলো, পলুদা তুমি যে, আর পলুদা খুব দাদাগিরি করতো, টালিগঞ্জ ছিল তো, লোকাল গ্রামবাসীরা দেখতে আসতো, ওদেরকে দেয় এটা তুলো তো, যখন শুটিং প্যাক আপ হয়ে যেত, এই ট্রাঙ্কটা গাড়িতে তোলো, ট্রাঙ্কটা তোলো, অমুক তোলো, এই ইকুইপমেন্ট তুলতে হতো, ওদেরকে দিয়ে করাতো। ওরা কিন্তু হেল্প করতো, দে আর ভেরি হেল্পফুল। তো একজন বললো যে পলুদা তুমি যেটা করছো তুমি জানো কে? ও টিএনবির মেম্বার, একটু আগে অপারেশন করে এসছে। পলুদা তারপর থেকে আমাকে পাঠিয়ে দাও, আমাকে অবশ্য বলতো আমাকে পাঠিয়ে দাও, আমাকে পাঠিয়ে দিই, আমাকে টিকিট কেটে দিই, আমি চলে যাই কলকাতায়, আমি চলে যাই। সেই সেই সময় তো রাজনৈতিক পলিটিক্যাল যে সিচুয়েশন ছিল, এর মধ্যে টিএনবি কোনো সমস্যা করছে না সেই সময়? কেন করে নাই? যেহেতু আমরা এই ধরনের ছবি করছি,
বলতে গেলে তোমাকে যেটা বলতে চাইছিলাম, আমি বলতে গেলে এই কিছু কিছু ক্ষেত্রে এরা আমাকে গার্ডই করেছে, এরা নিজেরাই আমাকে গার্ড দিয়েছে। আমি বুঝতে পারিনি, আমাকে বলেনি যে আই এম গার্ডিং ইউ। কারণ তোমাকে একটা একদিনের ঘটনা বলি তোমাকে, আমি একদিন রাত্রি 12টা অবধি শুটিং করেছি। তো লাইট ফাইট তখন কেমনে নিতেন আপনার, বা লাইট তো লাইট আমি কলকাতা থেকে নিয়েছি তো, এভরিথিং হুক করা তো। তুমি শোনো আমার গল্প, তুমি শোনো, তোমাকে বলি। চিফ ইঞ্জিনিয়ার ছিলেন আমার বাবার বন্ধু, চিফ ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল চিত্তরঞ্জন ভট্টাচার্য তখন ছিলেন, আমার বাবার ক্লাসমেট। আসলে ব্যক্তিগত পারিবারিক সূত্রে আমাদের সঙ্গে পরিচয়। আর উনি বিমল বাবুকে খুব পছন্দ করতেন, খুব পছন্দ করতেন। উনি একদিন আমাকে কথায় কথায় বলেছিলেন, আজকে বলে দিয়ে গেলি সব, একদিন কথায় কথায় বলেছিলেন যে উনি হচ্ছেন ত্রিপুরার ভবিষ্যতের মুখ্যমন্ত্রী। বিমল বাবু সম্পর্কে ওনার এই ধরনের উচ্চাসা উনি পোষণ করতেন আর কি। এই সিআর ভট্টাচার্যকে আমরা বললাম যে আমি এরকম শুটিং করবো, আপনি আমার এই ভিলেজ আমার সিলেক্টেড, ভিলেজে আমার নামাতে হবে কারেন্ট। তখন তোমার একটা রাজীব কি বলে যোজনা বোধ একটা ছিল, ওই আলো দেওয়ার আর কি, ইলেকট্রিফিকেশনের একটা এরকম রাজীব বা ইন্দিরা কারুর নামে একটা যোজনা ছিল তোমার রুরাল ইলেকট্রিফিকেশনের, বুঝলে তো। ওই যোজনার আওতায় উনি আমাকে করলেন কি, তোমার করলেন ওই বলে আমি তোমার গ্রামের ঘরে তো আলো দিতে পারবো না, কিন্তু আমি গ্রামের উপর দিয়ে নিয়ে যাব, পোল নামিয়ে দেবো। এগুলি উনি আমার শুটিংয়ের আগে করে দিলেন, পোল নামিয়ে দিলেন। এবার ওই পোল থেকে আমরা হুক করতাম, বুঝলে। অনেক সুবিধা পেয়েছি আমি। সঞ্জীব তোমাকে বলি, আজকে এই মানুষগুলি ভীষণ সাহায্য করেছেন। তখন লোডশেডিংয়ের উপদ্রব থাকতো, আমার অনুরোধে ওখানকার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওই অঞ্চলটাতে লোডশেডিং কম করতেন, যতক্ষণ আমি থাকতাম আর কি, যতক্ষণ আমার শুটিং থাকতো আর কি। ওই কারণ আমার পক্ষে জেনারেটর ব্যবহার করা সম্ভব ছিল না, প্রথমত অত হেভি জেনারেটর নাই, দ্বিতীয়ত জেনারেটরের যে আওয়াজ সেটা কাটার মতো ব্যবস্থা আমার নাই, কারণ আমার সাউন্ড ছিল লাইভ সাউন্ড। আমি কিন্তু ডাব করতে পারিনি ছবিতে, কারণ এর যা ডাব করা ইম্পসিবল এই আর্টিস্ট দিয়ে, তো বুঝতেই পারো তুমি। স্পটে যা ডাব হওয়ার হয়ে গেছে, রাত্রিবেলা যতটুকু সম্ভব আমি ডাব করতাম। রাত্রিবেলা শুটিং ডাকমাল্লায় ফিরে আসার পর ওয়াইল্ড ডাবিং যাকে বলে, বুঝতে পারছো তো, এগুলি ওয়াইল্ড ডাবিং, তুমি ছবি দেখছো না কিন্তু ওয়াইল্ড ডাবিং হয়ে যেত। এই ডাব আমরা করেছি। তারপর তোমার এই ধরনের সাহায্য তো পেয়ে গেছি, ওইভাবে তোমার হুক করতাম। তা আমার একদিন রাত্রি 12টা হয়ে গেছে, বিয়ে ছিল, বিয়েটা করতে হবে, তো বিয়েটা করার জন্য রাত্রি 12টা হয়ে গেছে। সে রাত্রি 12টার পর যখন আমি শুটিং করে ফিরছি, জ্যোৎস্না রাত, একটা মাত্র গাড়ি, আর আমরা এই ক্রু মেম্বাররা সমস্ত বাঙালি, একটা লোক নেই। এই পাহাড় দিয়ে আমরা এসেছি তো আমাকে তো কেউ অ্যাটাক করেনি, কেউ মারেনি, একটা জিজ্ঞেস পর্যন্ত করেনি। গ্রামবাসীরা তো আমাকে রাত্রি 12টা অবধি ঘর ছেড়ে দিয়ে বসে আছে, ওরা তো আমাকে ঘর ছেড়ে দিয়েছে। এই মানুষগুলি, যে মানুষগুলি সিনেমা জানে না, তোমার ভাষায় আজকের এই আমাদের যে তথাকথিত যে ডেভেলপড সোসাইটি, তার ভাষায় এরা তো অনেক পিছিয়ে পড়া লোক, অনেক পিছিয়ে পড়া মানুষ তো এরা। এরা তো একটি প্রশ্ন করেনি আমাকে, ওরা তো রাত্রি 12টা অবধি বাইরে ঘুরেছে। যে ভদ্রলোকের বাড়ি আমি কাজ করেছি দিনের পর দিন, আমি তো দুটো টঙ্গর ব্যবহার করেছি, দুটো পরিবারের বাড়ির জন্যে, একটা ছেলের বাড়ি, মেয়ের বাড়ি, এভরিথিং ন্যাচারাল, পুরো ভিলেজটা নিয়ে নিয়েছিলাম আমি। তো এই জিনিস তো মানে আমার পক্ষে তো সেট করা সম্ভব না, আমি তো সেট তৈরি করতে পারবো না, আমি টাকা কোথায় আমাকে কে সেট তৈরি করে দেবে? আমার পক্ষে তো অসংখ্য আনা সম্ভব না। ফলে আমাকে তো ন্যাচারের উপরে নির্ভর করতে হয়েছে, যা এই গ্রামবাসীদের সহযোগিতার উপর। এইভাবে আমরা তো তোমার কাজ করে গেছি। তাহলে সেই সময় আপনাকে মনে হচ্ছিল টিএনভি কোনো সমস্যা করতে? নো, কিছু করেনি। হ্যাঁ, ভয় যে একটা ছিল মতন দিয়ে, কিন্তু একবার যখন কাজে শুরু করে দিই না, তখন কিন্তু তোমার এই ভয়গুলি থাকে না। তখন তো শর্ট নিয়ে প্রবলেম হয়ে যায় না, শর্ট ঠিক হচ্ছে কিনা, আলো ঠিক হচ্ছে। দেখেন একটা সেলুলোয়েড ছবিতে মানে একটা শর্ট তৈরি করতে অনেক সময় লাগে, শর্ট তৈরি করতে প্রচুর সময় লাগে, লাইটের পজিশন ঠিক করা, লাইট মাপা, অনেক টাইম নেয়। একবার ওই ছেলেগুলি এক্সপার্ট ছিল, মানে একদম ইন্ডাস্ট্রির ছেলে থাকাতে আমার পক্ষে সুবিধা হয়েছিল। কারণ আমি তো ধরার লোকও নিয়ে এসেছি আমি, তোমার এই যে রিফ্লেক্টার ধরার একটা আর্ট আছে,
এই জিনিসগুলি হেভি, কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারবে না একটা নভিস লোক, তার পক্ষে অসুবিধা হবে, হাতের ব্যালেন্স থাকবে না, হাত কাঁপবে, হাত কাঁপলেই লাইট তোমার স্লিপ করবে। তারপর এই নতুন আর্টিস্ট, একদম নতুন আর্টিস্ট, তো টেক তো অনেকগুলো টেক লাগতো না, প্রচুর টেক লাগতো, ফলে আমাদের টেনশন পুরোটা এখানে থাকতো। আর খাওয়া কি তুমি তো বিশ্বাসই করতে পারবে না, আমরা কি লাঞ্চ করতাম, আমরা তো লাঞ্চ করতাম এখানেই, ওই ভিলেজেই করতাম, বাঁধাকপির তরকারি আর ডাল আর শুটকি, এই ছিল আমার পুরো ইউনিটের খাবার। কি বিরক্তি ওদের। মোটামুটি কতদিন এই শুটিং? আমি প্রথম ফেজে করেছি 14 দিন, পরের ফেজে করেছি 15 দিন, 30 দিনে মোটামুটি 30 days। কিন্তু তবু কম্প্রোমাইজ প্রচুর করতে হয়েছে। কম্প্রোমাইজ করতে হয়েছে, এটা কম্প্রোমাইজটা করতে হয়েছে পরের শুটিংয়ে, কিন্তু যখন আমার হাতে টাকা এসছে তখন গিয়ে আমি কম্প্রোমাইজটা করলাম। প্রথম যখন কাজ করি তখন কিন্তু নো কম্প্রোমাইজ, তখন তো আমার ধারণা নাই যে টাকা শেষ হয়ে যাবে। আর পরের যখন আমি কম্প্রোমাইজ করতে গেলাম তখন আমার ভয় হয়ে গেল, এই টাকার মধ্যে আমাকে প্রিন্ট বার করতে হবে, পোস্ট প্রোডাকশনে বিশাল খরচা আছে, পোস্ট প্রোডাকশনের খরচাটা অনেক বড় খরচা। কারণ আরেকটা জিনিস রিস্ক থাকে কি জানো তো, আমরা তো অন্ধ, সেলুলয়েডে কিন্তু বেসিক্যালি উই আর ব্লাইন্ড। যতক্ষণ না ল্যাবরেটরি থেকে আমার রাশ আমি দেখতে পাচ্ছি ততক্ষণ আমি জানি না কিন্তু কোয়ালিটি কি। আমাকে আবার রিশুট করতে হতে পারে, প্যাচওয়ার্ক, প্যাচের কাজ করতে হতে পারে। যদি প্যাচ করতে হয়, তাহলে তো আমি শেষ, কারণ এই লোকেশন তো আমাকে লোকেশনই আসতে হবে, কারণ ছবিটা তো এন্টায়ারলি আউটডোর ওরিয়েন্টেড ছবি, কিন্তু ইনডোরের কোনো ইয়ে নেই, কোনো দৃশ্যই নেই। তো সেক্ষেত্রে তোমাকে তো কলকাতায় শুটিং করা যাবে না, আবার আসতে হবে। যত মিনিমাম স্কেলিটনই আনো তুমি, কিছু লোককে তো তোমাকে আনতেই হবে, ক্যামেরা আনতে হবে, কেয়ারটেকার আনতে হবে, ক্যামেরাম্যান আনতে হবে, নাগরা সাউন্ড রেকর্ডিস্ট আনতে হবে, এগুলি তো আমি ছিল, নাগরা ফাগরা, আমি তো পুরো সেট দিয়ে কাজ করেছি না, এবং মোটামুটি ভালো ভালো জায়গার জিনিসপত্র আমি নিয়ে এসেছি। সেই সময় আরও কিছু স্মৃতি যদি আমার সঙ্গে শেয়ার করেন, সেই শুটিং পারপাস নিয়ে এত উতার চড়াও, হতাশা, এরপরে দুঃখ, আনন্দ, সে তো অনেক কিছু ছিল তোমার, কত কি মানে কত ঝগড়া, কত কিছু। আরে এক মহিলা, আমার একটা রোল করতে, এক ভদ্র মহিলা, এ হয়েছে সম্ভবত মেয়ের মা, ফাইফরুং একটা গানও গিয়েছিল, ফাইফরুংয়ের গান, গলাটাও সুন্দর গানের। ফাইফরুং এ খুব মেজাজি মহিলা, এ একটা শট কিছুতেই দিতে পারছে না। আমারও ক্রমশ রাগ, আমার রাগ উঠছে, তার কারণ আমার টেনশন হচ্ছে। এনজি হওয়া মানে বোঝো তো, আমার ইয়ে কমছে, আমার নেগেটিভ কমছে। আমি তো এখানে পাবো না, প্রবলেমটা হচ্ছে আমি তো এখানে কি, আমাকে আবার তাহলে ওয়েট করতে হবে মিনিমাম 72 আওয়ার্স। একটা লোক আগরতলা যাবে, তারপর দিন কলকাতা যাবে, সে পারচেস করবে, নেক্সট ডে সে ফ্লাই করবে, আগরতলা আসবে, আবার আমবাসা আসবে, 3 দিন লাগবে। একটা লোককে যদি আমি টাকা দিয়ে পাঠাইও রস্টক কিনতে, সে পার্ক স্ট্রিট ছাড়া গিয়ে কিনতে পারবে না, কারণ কোটাকের একটাই, তখন তোমার এতে বিক্রি হতো, ওই রেশনিং কি বলে এটাকে, পারমিট লাগতো, তখন ইম্পোর্ট হতো, তো রস্টক ইম্পোর্ট হতো, ইম্পোর্ট হওয়ার জন্য পারমিট লাগতো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পারমিট দিত, এনএফডিসি পারমিট ইস্যু করতো, সে পারমিট নিয়ে তোমাকে নেগেটিভ আনতে হতো। একটাই ডিলার ছিল ওই পার্ক স্ট্রিটে, কোটাকের, ওরাই ইয়ে করতো, বিক্রি করতো। এমন না যে আজকের মতো, এখন তো ধরো অ্যাভেলেবল, এখন তো পারমিট লাগে না, যেতে যে কোনোই হোক, পরের দিকে এটা উঠে গেছিলো। তো আপনার যখন ছবি করতে চান তখন সেই পরিস্থিতিটা আপনার প্রতিবন্ধকতা করছে না, আর আমি ছবি করুন কি লাইভ না, এইগুলি কেন মনে হয় জানি না, আজকে এখন তো এত মনে নাই আমার, তখন মনে হয়েছিল কে জানি না। তবে ছবি ত্যাগ করি এই মানসিকতা আমার আশা নেই, যদি আসতো তাহলে কিন্তু ছবি কমপ্লিট হতো না। তুমি মনে রাখবে প্রায় 1.5 বছর, এই 1.5 বছর কিন্তু আমার খুব জ্বালা গেছে। 85 ফুল, পুরো 85, আর 84-এর যদি তুমি আর 7-8 মাস ধরো, এই পিরিয়ডটা কিন্তু আমার খুবই খারাপ গেছে, খুবই ফ্রাস্ট্রেশন, মানে একটা পিরিয়ড গেছে আমার। তখন নাকি তখন কিছুই ভাল লাগতো না, তখন কাউকেই ভাল লাগে না, প্রত্যেকের প্রতি আমার তখন রাগ, এই লোকটা টাকাটা দেয় না, করে দিলেই তো পারে, এর তো অনেক টাকা। তা অবশ্যই খারাপ ব্যবহার করে নেয় আমি,
অনিল বাবুর সঙ্গে হয়েছিল, তো আলটিমেটলি মানে উনি একটু ডিলে, যাই হোক এগুলো এখন তো বলে লাভ নেই। না না কেউ নেই বলা যেতে পারে। এখন এখন অনিল বাবু, অনিল সরকারের উপর সঙ্গে তো একটু আমার কথা কাটাকাটির মতো হয়ে গেছিলো। যাই হোক, তো উনি তো আলটিমেটলি তো হয়েছে, টাকাটা তো দিল আলটিমেটলি তার ডিপার্টমেন্ট থেকে তো টাকাটা গেল। আপনার মনে হয়েছে না যে সিপিএম সরকার আপনার নেগেটিভ ফিল্মের প্রতি টোটালি? ওই সময় নেগেটিভ ছিল তো, এখনো তো নেগেটিভ, নেগেটিভ, দে আর নেগেটিভ। এবং আমি যদি ধরি 25 যে আপনি চিন্তা করুন, আপনারটাই বোধহয় সম্ভবত লাস্ট ফিনান্স না, পরে দিয়া বোধহয় সম্ভবত ইয়ে করছে, রোহিত দেববর্মার ছবিটা করলো, এটা এডিসি করলো, এডিসি ত্রিপুরা সরকারের মাধ্যমে গেছে টাকা। মানে মনে হয় না কোনো ফিল্ম পলিসি, না পলিসি নাই, এদের কোনো পলিসি নাই, টিল টুডে না নাই। এরপরে তো দীপেন বাবু তো বেশি দিন ছিলেন না, ধরো তারপর দিন দীপেন বাবু 88 তো শেষ হয়ে গেল দীপেন বাবু, তারপর তো মুখ্যমন্ত্রী উনি হন নাই, তারপর তো দশরথ বাবু সিনারিও চেঞ্জ হতে থাকলো। তারপরে যিনি এলেন যুবক, আমাদের চেয়ে বয়সে খুব বেশি ডিফারেন্স না ওনার, তারপরে যিনি দীর্ঘদিন মুখ্যমন্ত্রী ছিলেন লেফট ফ্রন্টের, তার সঙ্গে আমার কথা হয়েছিল, কিন্তু উনি সবই স্বীকার করেন কিন্তু কাজে করেন না আর কি, করেননি। শোনো, আমাকে লজ্জা পেতে হয়, তোমাকে একটা কথা বলি, একটা সেমিনার হয়েছিল গুয়াহাটিতে সার্ভাইভাল নিয়ে, রিজিওনাল ফিল্ম ইন নর্থ ইস্ট আর ফেসিং ক্রাইসিস, এর সার্ভাইভালের একটা সেমিনার হয়েছিল, তো আমি পার্টিসিপেট করেছিলাম ফ্রম ত্রিপুরা। সেখানে যখন আমি আমার ত্রিপুরা, ওই সময়ে এমনই করুন অবস্থা ত্রিপুরার, একটা সিনেমা হলও নাই। একটা সময় ছিল তো যে ত্রিপুরায় কোনো সিনেমা হল ছিল না, তোমার এগুলি মনে আছে কিনা আমি জানি না, একটা সময় ছিল যখন ত্রিপুরাতে কোনো সিনেমা হল ছিল না। এই এদের এই মাল্টিপ্লেক্সটা হওয়ার আগে, রূপসী যখন বন্ধ হয়ে গেল, সূর্যঘর বন্ধ হয়ে গেল, রূপছা বন্ধ হয়ে গেল, চিত্রকথা বন্ধ হয়ে গেল, সাব ডিভিশনের সমস্ত সিনেমা হলগুলি বন্ধ হয়ে গেল। ত্রিপুরা রাজ্যে কোনো সিনেমা দেখাবার বন্দোবস্ত নাই, ত্রিপুরা সরকারের কোনো এফোর্ট নাই, কোনো প্রচেষ্টাও নাই। আমি ওনার সঙ্গে দেখা করলাম, মানিক সরকার মহোদয়ের সঙ্গে, ওনার সঙ্গে দেখা করে আমি বললাম যে আপনি একটা কাজ করুন, অন্তত রবীন্দ্র ভবন যেটা আমাদের আছে, এই রবীন্দ্র ভবন এবং সুকান্ত ভবন, এই অঞ্চলটাকে নিয়ে একটা কালচারাল কমপ্লেক্সের মতো ডেভেলপ করুন। রবীন্দ্র ভবনে একটা রেগুলার ফিল্ম শো দেখাবার ব্যবস্থা করুন। রবীন্দ্র ভবনে কিন্তু প্রজেকশন রুম ছিল, তুমি জানো, আগেরটায়, এখন তো জানি না, আমি কিন্তু পুরোনোটার কথা বলছি, প্রজেকশন রুম ছিল। আমি বললাম আপনি অন্তত স্যাটারডে সানডেতে রবীন্দ্র ভবনে ছবি দেখাবার ব্যবস্থা করুন, কলকাতার সঙ্গে টাই আপ করুন, করে ভালো ভালো ছবি দেখান মানুষকে, ভালো ছবি দেখাবার জন্য একটা অভ্যাস তৈরি হবে, আর যেহেতু সিনেমা হল নাই, মানুষেরা সিনেমা দেখতে পারবে। উনি আমার কথাটা শুনে বললেন আপনি লিখে দিন আমাকে প্রপোজাল আকারে। আমি বললাম কি, লিখেও দিলাম, কিন্তু সেটা উনি মানে লিখিত স্তরেই আছে। উনি কথা প্রসঙ্গে আমাকে কি বলেছিল তুমি জানো? উনি কথা প্রসঙ্গে আমাকে বলেছিলেন যে আমাদের পার্টিতে কেউ সিনেমা বোঝে না। এখন যেহেতু ওনার পার্টিতে কেউ সিনেমা বোঝে না, হয়তো সেই কারণেই ত্রিপুরা রাজ্যে সিনেমা সম্পর্কে ওরা কেউ ভাবেন না আর কি। এই হচ্ছে আমার এদের সম্পর্কে আমার একটা সময় খুব উচ্চ ধারণা ছিল, এখন আর সেই ধারণা নাই। যাই হোক, যেটা বলছিলাম তোমাকে, সেই গুয়াহাটিতে আমাকে লজ্জা পেতে হলো। গুয়াহাটিতে ওরা আমাকে বললো, এক ভদ্রলোক, সিনিয়র ম্যান গুয়াহাটি ইন্ডাস্ট্রির, উনি তখন বললেন যে দেখো কেরলেও সিপিএম গভর্নমেন্ট, তোমার ত্রিপুরাতেও সিপিএম গভর্নমেন্ট, তাহলে তোমার সিপিএম গভর্নমেন্ট এরকম কেন? কেরলে ওরা চিন্তা করছে রিভাইভ করার জন্যে, ওরা ভাবছে যে ইভেন আমরা মালয়ালম ছবিকে অন্য ভাষায় ট্রান্সলেট করে অন্য রিজনে দেখাবো, এবং অন্য রিজনাল ছবিকে মালয়ালমে ট্রান্সলেট করে আমরা আমাদের দেশে দেখাবো। এই এক্সচেঞ্জটা আমরা করতে চাই, মানে একটা প্রসিডিওর টু রিভাইভ দি রিজনাল ফিল্ম, এইভাবে ওরা ভাবছে। আর সেখানে তোমার ত্রিপুরাতে তুমি বলছো এই গ্লুমি পিকচার, সিনেমা হলই নাই, ছবি করার কথা তো অনেক দূরস্থ। ওরা সিনেমা সম্পর্কে কোনো মাথায় ব্যথায় নেই এদের। তুমি দেখো না, এই যে একটা উনি করেছিলেন আজকে, যেখানে তোমার এনএসডি, এই যে ন্যাশনাল স্কুল অফ ড্রামা যে বিল্ডিংটাতে, সেই বিল্ডিংটা করা হয়েছিল একটা ইয়ে করার জন্যে, সাউন্ড স্টুডিও করার জন্য, এবং তার সঙ্গে পরে যোগ হলো এডিটিং শ্যুট করার জন্য। একটা এডিট শ্যুট হবে আর সাউন্ড স্টুডিও করবে। আমি তখন ওনাকে বললাম এগুলি কোনো প্রয়োজন নেই, আপনি একটা ক্যামেরা কিনুন আর এডিট শ্যুট করুন, আপনার সাউন্ডের দরকার নেই। উনি কথা শুনলেন না, উনি কিন্তু সাউন্ডের জন্যে বোম্বের থেকে লোক আনিয়ে টাকা দিয়ে সাউন্ড স্টুডিও বানালেন। আলটিমেটলি কিন্তু কোনো কাজে লাগলো না, এটা বন্ধ।
এবং এটা দিলেন উনি এনএসডিকে। এখন এটা এনএসডি ব্যবহার করে এই বিল্ডিংটা, এটা কিন্তু এনএসডি বিল্ডিং না কিন্তু। পরে ধরো আমার কনফিডেন্স বেড়ে গেছে, আমার কনফিডেন্স মানে পার্সোনাল লেভেল তুমি যদি বলো, আমার কনফিডেন্স লেভেল বেড়ে গেছে। তখন আমি আর সরকারি নির্ভরতার উপর আমি আর থাকলাম না, আমি তখন অ্যাটেম্প নিলাম ইন সার্চ অফ এ রিলেশন করার জন্য। এটা রবীন্দ্রনাথ ত্রিপুরা, এই ছবিটা করলাম। এটা প্রাইভেট ফিনান্স, অ্যাবসলিউটলি প্রাইভেট ফিনান্স। ওই যা হয় ত্রিপুরা রাজ্যে, একসঙ্গে টাকা পাই না, টাকা পেতে দেরি হয়, ফলে এটাও 2 বছর লাগলো কমপ্লিট করতে। এই ছবিটা করলাম। এই ছবিটা করতে গিয়ে সম্ভবত এটাই প্রথম ছবি ত্রিপুরার থেকে যার শুটিং বাইরে হয়েছে। শান্তিনিকেতনে আমি শুটিং করেছি, জোড়াসাঁকোতে শুটিং করেছি আমি আর তো ত্রিপুরায় কিছু শুটিং হয়ে গেছে। এই হলো তোমার ইন সার্চ অফ এ রিলেশন। ইন সার্চ অফ এ রিলেশন করেছেন আমার তাপসী সাহা। এরা টাকা দিয়েছে, এদের ফিল্ম, এটা ন্যাশনাল টেলিকাস্ট করেছে দূরদর্শন, এর টাকাও পেয়ে গেছে সে। এটা কোনো নাই, এটা তোমার লস না। এবং এই ছবিটাও বিভিন্ন ফেস্টিভ্যালে দেখানো হয়েছে, দিল্লিতে ICCR দেখানো হয়ে গেছে। এটাও মোটামুটি উচ্চ প্রশংসিত ছবি। কলকাতার দেশের মতো পত্রিকায় এটার ভালো রিভিউ বেরিয়েছে। কিন্তু এরপর এরপরে আপনি চাকরিতে গেলেন, এরপর লাইভ ফিল্মের সঙ্গে আপনার যোগাযোগ আছে, কিন্তু ফিল্ম কোনো করেননি টিল 2020। না, করেছি তো আমি তো একের পর এক, আমার তো ডকুমেন্টারি হয়ে চলেছে, তো ফিচার নেই। ফিচার ছবি আর হয়নি, ফিচার ছবি আর করা সম্ভব নেই। এখন আমার টাকা লাগবে, এখন আমার পক্ষে আর লংতরাই ছবির মতো এত কম টাকায় ছবি করা সম্ভব না, ওইভাবেও ছবি করা এখন আর সম্ভব না। এখন একটা হ্যান্ডফুল অফ অ্যামাউন্ট না পেলে ছবি করা যাবে না, এত কম্প্রোমাইজ আর এখন করা যাবে না। কারণ এখন তো ব্যাপারটা হয়েছে কি, এখন আমি নিজেও অনেক 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 ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করার ফলে আমারও একটা ধারণা হয়ে গেছে। লংতরাইয়ের পর থেকে আজ অব্দি কতগুলো ছবি আপনি করেছেন? 10টা, সব শুদ্ধ 10টা, 9টা ছোট ছবি, একটা ফিচার, লংতরাই ফিচার, আর বাকিগুলি তোমার ডকুমেন্টেশন। মানে প্রায় সবগুলো আপনার সেলুলার ইয়ের দুটো ডকুমেন্টারি, একটা পিলাক আর একটা নট কালচার ইন সার্চ অফ রিলেশন। ইন সার্চ অফ রিলেশন এবং পিলাক, এই দুটো ছবি হচ্ছে সেলুলয়েড, এবং লংতরাই সেলুলয়েড, এই 3টে ছবি সেলুলয়েড। আর বাকিগুলি হচ্ছে বেটাকেম ফরম্যাট ছিল, তারপরে ইউমেটিক ছিল, তারপরে বেটাকেম এসছে, তারপরে তো লাস্টে ডিজিটাল এসছে। এখন তো ডিজিটাল এই ফরম্যাটে চলছে। তো 2000 আপনার লাস্ট ছবি কবে করেছেন? এই লাস্ট তো 16 কি 16তে এই যে নিমাই সন্ন্যাস করলাম, এক ঘন্টার ছবি। নিমাই সন্ন্যাস এক ঘন্টা, ত্রিপুরা সরকার না, EJCC, ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের ছবি। 1 ঘন্টা দেখার তো না, কোনো দেখার কোনো সুযোগ নেই, এগুলি আলমারিতে থাকে। এগুলি ছবি আমরা করি, তারপর ওরা আলমারিতে রেখে দেয়, বাস কাজ শেষ। না, এগুলি কোনো অর্থহীন। আমি এদেরকে বললাম যে তোমরা আমাকে অথরাইজ করে দাও, আমি একটা চিঠি দিলাম ওদের ডাইরেক্টরকে যে ইউ অথরাইজ মি, যাতে করে আমি ছবিটা ফেস্টিভ্যালে পাঠাতে পারি, মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যাতে আমি পাঠাতে পারি, আমাকে অথরাইজ করো। ওরা রেসপন্সই করে না, আর ত্রিপুরা গভর্নমেন্টও পার্সু করে না। এগুলো তো একটা পার্সুয়েশনের ব্যাপার আছে। ত্রিপুরা গভর্নমেন্ট যদি বলে যে না ইয়েস আমি চাই এটা যাক, তাহলে যাবে। পার্সুয়েশন নেই তো। ত্রিপুরা গভর্নমেন্টের তো কেউ এগুলি বোঝে বলে আমার মনে হয় না। আপনি এই দীর্ঘ 40 বছর প্রায় আমি যদি দীর্ঘ 40 বছরে আপনার কি মনে হয় ত্রিপুরা ফিল্মের দিকে এগিয়েছে? কি করে বলি আমি এগিয়েছে? আমি তো কোনো লক্ষণ দেখি না, আমি কোনোই লক্ষণ দেখি না এগুলোর। এটা সব যা হচ্ছে এখন সব তোমার মানে ইন্ডিভিজুয়াল এফোর্ট, সব ব্যক্তিগত উদ্যোগ, যার ব্যক্তিগত উদ্যোগে যে পারে ছবি করছে। যে এছাড়া তো আমি কোনো সিস্টেমেটিক বিষয় নাই যে একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে গেলে যে সিস্টেমেটিক দরকার, যাটা সেই ধরনের কোনো এফোর্ট ত্রিপুরাতে এখনও অবধি হয় নাই, আর হবে বলে আমার মনে হয়। এবং এতে তো অল্টারনেট এমপ্লয়মেন্ট জেনারেটও হয়, আমার যা ধারণা। আমি যদি নর্থ ইস্ট অন্য স্টেট, আসাম, এদিকে মণিপুর, অরুণাচল প্রদেশ, ওদের সরকার কিন্তু বেশ ভালো ইনিশিয়েটিভ নিয়েছে ফিল্মের। আসাম এবং মণিপুর পার্টিকুলারলি, আমি অরুণাচলটা জানি না, আসাম এবং মণিপুর পার্টিকুলারলি এরা যথেষ্ট উদ্যোগী। প্রতিবন্ধকতা তো ফিনান্স,
আমার চাকরি আমার জীবনে কখনোই কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি। আমি খুব সৌভাগ্যবান ওই দিক থেকে ছিলাম, কারণ আমার ডিপার্টমেন্টের টপ মোস্ট বসরা এরা চোখ বন্ধ করেছিল। দে অ্যালাউড মি টু গো অ্যাহেড। এরা আমাকে একটা দিনের জন্য এরা বলেনি যে তুমি এটা কেন করছো। কারণ যে কোনো কারণেই হোক, তারা আমাকে পছন্দ করতো কি না করতো, বা কষ্টটাকে ভালোবাসতো কি না বাসতো, আমাকে ডিস্টার্ব করেনি। ফলে ওটা আমার কাছে কোনো প্রতিবন্ধকতা কখনোই ছিল না। আমার কাছে যেটা প্রতিবন্ধকতা ছিল সেটা হচ্ছে ফিনান্স। আমি ফিনান্স পাইনি কখনো, কারণ তখন আর আমার টাকা 30-40 লাখ টাকার নিচে ছবি করা সম্ভব না। সেলুলয়েডে মিনিমাম 40 লাখ দরকার একটা ছবি করতে গেলে। এবং এখনও যদি আমরা টাকা পাই, কেন ছবি করতে পারবো? এখনও তো আমি ভাবছি না নি ছবি করার কথা, তো এখনও ভাবছি। আমি তো চেষ্টা করি, বিভিন্ন জায়গায় চেষ্টা করি যে ডিজিটালে যেতে, কিন্তু মুশকিল হচ্ছে ডিজিটালের বিষয়টা আমি একটু কম বুঝি, যে স্বীকার করে নেওয়া ভালো। এখন তো সেলুলারের কাজ হয় না, এখন সেলুলয়েডের কাজ কোনো হয় না। কিন্তু তোমাকে বলছি, সেলুলয়েড কিন্তু আবার ফিরে আসছে খুব সম্প্রতি। এই যে একাডেমি অ্যাওয়ার্ড, এই যে একাডেমি অ্যাওয়ার্ড দিল অস্কার, 5টা ছবি এসছে সেলুলয়েডের। কোডাক আবার রিভাইভ করছে, কোডাকের নতুন নিয়ে বার করেছে আবার নেগেটিভ। হ্যাঁ, নেগেটিভ যেটা যদি বার করে থাকে, তাহলে সেটার কস্ট আর এখন ভিডিও যেটা, আমি সেটা বলছি না। আমি তোমাকে কস্টিংয়ের কথা বলছি না। কস্টিং তোমারটা অবশ্যই চিপ, কিন্তু অ্যাজ এ ফিল্ম সিনেমার কথা যদি আজকেও দাঁড়িয়ে চিন্তা করো, তুমি দেখবে সেলুলয়েড অনেক বেশি সুদিং, অনেক বেশি সুন্দর তার ছবি। তোমার যে ডিজিটালে ব্রাইটনেস বেশি, যে ব্রাইটনেস মানে আননেসেসারি ব্রাইটনেস আমি মনে করি বেশি, যে কারণে আমরা বলি এটাকে প্লাস্টিক ফটোগ্রাফি বলি আমরা ডিজিটাল ছবিকে। যাই হোক, সেটা অন্য জিনিস। যদি আমি অ্যাজ এ আর্ট ধরি, এবং আর্ট এবং আর্টিস্ট যেভাবে রচনা করে, আর ফিল্ম আমি যদি কমার্শিয়াল চিন্তা ভাবনা করি, গুড ফিল্ম ব্যাড ফিল্ম এটার মধ্যে আমি বিশ্বাসী, কিন্তু তবুও একটা যে ডিফারেন্সিয়েট আছে এই দুটার মধ্যে। তা আপনার মনে হয় না সেলুলয়েড থেকে ডিজিটাল ফোনে কাজের সুযোগ অনেক বেড়ে গেছে, অনেক বেশি এক্সপোজার হচ্ছে, মানে আর্টিস্ট এবং আর্ট, ফিল্মের আর্ট এক্সপোজার হয়েছে, কিন্তু ভালো কাজ হচ্ছে না কেন? তুমি দুটো জিনিস পাশাপাশি তুমি তখন সেটা অভাব। আমি নিশ্চয়ই ট্যালেন্টের অভাব বা কোনো কিছু আমি বলতে হবে, হয়তো আমি তো হতে পারে হয়তো ট্যালেন্টের অভাব, কিন্তু ভালো ভালো তোমাদের এই টেকনোলজিতে কিছু ভালো ভালো কাজও হয়। এই নতুন ডিজিটাল ইয়েতে টেকনোলজিতে ভালো ভালো মানে ভালো কাজ, মানে কি টেকনিক্যাল কাজ ভালো হয় আমি বলছি। আমি টেকনিক্যালটা এস্থেটিকের কথা না, কিন্তু এস্থেটিক্যালি কিন্তু আমরা সেই ধরনের ভালো ছবি দেখতে পাচ্ছি না। তার কারণটা আমি জানি না, তুমি যদি বলো তাহলে ট্যালেন্টের অভাব হতে পারে। না, আমি সেটা দুইটা জিনিস, আমি জাস্ট আমার কাছে পয়েন্ট ফোকাস একটা, রবীন্দ্রনাথ ঠাকুরও লেখে, আমাদের এখানে স্বপন কুমার লেখে। জাস্ট আমি উদাহরণ দিলাম, দুজনের লেখক, কারটা কালোজয়ী হয়, মানে কারটা হয় না। আমি যদি ডিফারেন্সিয়েট করে লেখে, দুইজন কলম কাগজই লেখে। আমি ফিল্মটাকে যদি আমি একজন দেখে সেলুলয়েড একজন, বুঝতে পারছি তুমি তাহলে তুমি বলতে চাইছো ডিজিটাল কোন জায়গায়, বুঝতে পারছি তুমি বলতে চাইছো ডিজিটালও কালজয়ী ছবি হতে পারে যদি তোমার মেধা থাকে। তোমার যদি মেধা থাকে তাহলে আর্ট তো আমার, আমি এটা এই বিষয়ে অস্বীকার করার কোনো কারণ নেই। এখন একটা মেধাহীনতার সময় চলছে সমাজে সর্বত্র, সব স্পেয়ারে, শুধুমাত্র সিনেমা তৈরির জন্য না, সমস্ত জায়গায় একটা মেধাহীনতা একটা সময় চলছে। আমরা এটা যে সময়টা আমরা পাস করছি খুবই খারাপ সময়। ফলে এই ভালো জিনিস আমরা আশা করি, কিন্তু ভালো জিনিস আমরা পাই না। রিসেন্টলি আপনি কি কি ডিজিটাল ছবি দেখলেন যেগুলো আপনার মধ্যে খুব প্রভাব বিস্তার করছে? দেখো, এখন আমার দেশের তো ছবি, আমি তো খুব কম ছবি দেখি এখন, ইদানিং খুব কম দেখি। ফলে ভারতবর্ষের আর ভালো ছবি হচ্ছেও না ভারতবর্ষে। বুদ্ধদেব দাশগুপ্তের ছবি হলে আমি দেখি এখন সাধারণত। আর তোমার বিদেশি ছবিতে এই দুটো ছবি দেখলাম, তোমাকে তো বললাম আগে, এই যে 1917 আর প্যারাসাইট, দুটি তো ভালো ছবি। এখন এই দুটো ছবি দেখলে তুমি বলবে যে দুটো ডিজিটালের ছবি, তাহলে মেধা থাকলে ছবি ভালো হয়, উত্তরণ ঘটে। প্যারাসাইট তার এক্সাম্পল, তাই তো? এর চেয়ে তো ভালো এক্সাম্পল হয় না। এত 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 সারা জাগানো ছবি প্যারাসাইট তো খুব সারা জাগিয়েছে তো।
ভীষণ সাড়া জাগিয়েছে, মানে ট্রাম্পকেও মন্তব্য করতে হয়েছে আজকে এই 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 ছবির মানে পুরস্কৃত হওয়ার কারণে। এজ এ ফিল্ম মেকার আপনি নিজেকে কি চোখে দেখেন? কি কি চোখে বলে এজ এ অ্যাজ এন অভিষ আমি এখনো শেখার প্রচেষ্টায় আছি, লার্নিং প্রসেসে আছে। আই এম এ লার্নার, কারণ আমাদের এখনো শেখার বহু কিছু বাকি। এবং আপনি সামনে কি মানে দেখতে চাইতেছেন যে এজ এ ত্রিপুরা ফিল্মের ক্ষেত্রে কি হোক, বা মানে নতুন যারা আইতে চাইতেছে এই লাইনে, তাদের প্রতি আপনার কি উপদেশ থাকবে, অ্যাডভাইস থাকবে? যে আপনি তো ত্রিপুরাতে ফার্স্ট ছবি করলেন। আমার একটা আশা থাকবে একটা ভালো ছবি হোক ত্রিপুরার থেকে। অনেক দিন ভালো ছবি হয় না তো, বহুদিন কোনো সেলুলোয়েড মানে ফিচার ছবি, বহুদিন কোনো ফিচার ছবি হচ্ছে না। মানে একটা ভালো ছবি করো ত্রিপুরার থেকে। ত্রিপুরায় কিন্তু ছেলে মেয়ে ভালো আছে কাজ করার মতো। এখন এনএসডি হওয়াতে আরও কিছু ট্রেন্ডও হয়ে গেছে, কিছু ছেলে মেয়ে তারাও আছে। ফলে এখন কিন্তু চেষ্টা করলে আমার মনে হয় একটু ভালো ছবি করা যায়। যাকে তুমি একটা কথা বললে আমার তো আশা লাগছে আমার কাছে, আমি একটু আশান্বিত হচ্ছি। আমি দেখি, আমি একটু সিরিয়াসলি ভাববো বিষয়টা নিয়ে। একটা নিজেরা একটা এফোর্ট করাই তো, অন্য বড় ফিনান্সারের জন্য অপেক্ষা না করে লেট আস ট্রাই। এখন তো আপনি পেনশনে, এই সময়গুলো কাটে কীভাবে এখন বর্তমানে? আমি কিন্তু হয় কিছু লিখি, চেষ্টা করি কিছু লিখতে। মাঝে মাঝে আমাকে লিখতে হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে মানুষ একটু চায়, কম যদিও। সোশ্যাল মিডিয়া দেখাই যায় না। সোশ্যাল মিডিয়াতে আমি লিখি খুবই কম, আমি খুবই কম, ধরো বছরে 3-4টে লেখা আমি লিখি। এই তো সেদিনও লিখলাম, গুয়াহাটি থেকে একটা ইয়ে বার করেছে ওরা, একটা কাগজ, আমাকে রিকোয়েস্ট করলো তুমি একটা ছবি লেখো। লিখলাম আমি সার্ভাইভাল ক্রাইসিস অফ ত্রিপুরা সিনেমা, লিখে দিয়েছি। আমাকে বললো ত্রিপুরা সিনেমা নিয়ে লেখো, আমি লিখে দিলাম সার্ভাইভাল ক্রাইসিস অফ ত্রিপুরা সিনেমা। সত্যিই তো আমরা একটা ক্রাইসিসের মধ্যে আছি। সেগুলো তো এখানে প্রচার করা দরকার। ওরা আমাকে একটা কপি দেয়। সেন্টিনেল থেকে একটা ইস্যু বার করেছিল, নর্থ ইস্ট ফিল্ম, আমাকে বললো একটা লেখা দিন, ওদেরকে একটা লেখা দিই। এই ধরনের কোনো ম্যাগাজিন, ওই যে প্রান্তন নাকি, ওরা একটা বার করে একটা কাগজ, কাগজ যে তোমার আরোহণ একটা কাগজ, পূজার সংখ্যায়, ওরা আমার কাছে একটা লেখা চায়, ওদেরকে আমি লেখা দিই। সেন্সার নিয়ে একটা লেখা দিয়েছিলাম, লিখি আমি ওই কম কোয়ান্টিটি, খুবই কম, 3-4টে লিখি। এছাড়া ধরো আমার আরেকটা বিষয়ের আকর্ষণ আছে, সেটা হচ্ছে আর্কিওলজি। ত্রিপুরার আর্কিওলজির উপর আমার কিছু কাজ আছে, আর্কিওলজির উপর আমার কাজ। এগুলি মূলত ছবি করতে গিয়ে এগুলি ডেভেলপ করে আমার। পিলাক, নকুটি, রবীন্দ্রনাথ, এগুলি করতে গিয়ে গভীরে পড়াশোনা করার একটা আগ্রহ ডেভেলপ করে। সেগুলি করতে গিয়ে আমি কিছু কাজ করেছিলাম, যার ফলে আমার 2-3টে, আমার 5টা বই আছে। কিন্তু পিলাকের উপর আমার বই আছে, ঊনকোটির উপর আমার বই আছে, মগদের লাইফ নিয়ে আমার একটা উপন্যাস আছে, রাধারমণের যে তোমার গান, এই যে সিলেটিদের যে নাচ, এই যে ধামাইলের ওনার অনেক গান আছে রাধারমণ দত্তের। আমি সিলেট গেছি ওনার গান টান কালেক্ট করার জন্য, তার উপর একটা কম্পাইলেশন আমার আছে। কাজ করবো এরকম। এক এক সময় আমার যখন ছবি করি না, তখন এদিকে আমার মন ধাওয়া করে আর কি, তখন যায়। সম্প্রতি আমি তোমার এই শেষ করেছি আমি ত্রিপুরার ইতিহাস, আমরা যেটা জানি ত্রিপুরার ইতিহাস, তার একটা অ্যানালাইটিক্যাল একটা অ্যাপ্রোচ করার একটা চেষ্টা করেছি, সেটা আমি ফিনিশ করেছি। এখনও বেরোয়নি, বই বেরোয়নি, আমার কাজ শেষ হয়েছে আর কি। তো কাজ টুকটাক আমার সাধারণত, আমি এখন অবধি আইডিয়াল সময় কাটাই না আর কি, যে গসিপ করলাম কি এই করলাম সেই করলাম, এসবের মধ্যে আমি এখনও থাকি না। সিনেমা আমি দেখি, যেহেতু কলকাতায় থাকি, নভেম্বর মাসটা আমরা সিনেমা দেখি, 15 দিন তা ভালো সিনেমা দেখি। তারপর এছাড়া চুজি আমি যে ছবিগুলি মনে হয় দেখার মতো, কলকাতায় তো সব ছবি আসে মোটামুটি, যেগুলি দেখার মতো সে সমস্ত 2-1টা সব ছবি আমি দেখি না, দেখি। আর কিছু বই টই পড়াশোনা করি। ত্রিপুরা ছেড়ে চলে গেলেন, তো ত্রিপুরা নিয়ে কি ভাবছেন না? ত্রিপুরা নিয়ে তো, ত্রিপুরা ছেড়ে আমি যাই নাই, এই যে এইভাবে ব্যবস্থা করে আসতে হয় আর কি। আমার ভাগ্যটা ভালো, উনি হাঁটতে পারেন। বয়স কত হলো? 92। উনি এখনও হাঁটতে পারেন, এটা আমার সৌভাগ্য আমাদের, যে কারণে রেখে আসতে পারে। হয়তো জানি না আর কদিন পারবো। তো এই আমার পিছু টান, যে কারণে আমি আগরতলায় কম থাকতে পারি, এখন কলকাতায় বেশি থাকতে হয়। তার মানে এই না যে আমার আগরতলার সঙ্গে সম্পর্ক শেষ, বা আমার সঙ্গে ত্রিপুরার সম্পর্ক শেষ, ব্যাপারটা তা না। আমার সমস্ত কাজ ত্রিপুরা কেন্দ্রিকই। এখন অবধি আমি যত কাজ করেছি সব কিছু কিন্তু ত্রিপুরা কেন্দ্রিকই।
শুধু একটা সম্প্রতি একটা তোমাকে বলি, আমি কাউকে বলিনি এখনো, একটা কাজ করার কথা আমি ভাবছি। যদি টাকাটা পাই, আমি চেষ্টা করছি ফিনান্সের, তাহলে আমি ত্রিপুরার বাইরে গিয়ে একটা কাজ করব। সেটা হচ্ছে আইনের ওপর। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি মণিপুরের মৈরাঙে এসেছিল 1944 সালে যুদ্ধ করতে, ভারত স্বাধীন করার জন্য নেতাজির নেতৃত্বে, জানো তো সেটা। সেই সময়ে ওখানকার যে সমস্ত সাধারণ মানুষ সাহায্য করেছিল তাদের কথা বলার জন্য আমি একটা ডকুমেন্টারি কথা ভাবছি, যেটা হিস্ট্রিতে এখনো আনরিপ্রেজেন্টেড। সবাই ভারতবর্ষের ইতিহাস কিন্তু নেতাদের ইতিহাস, সাধারণ মানুষের কথা কিন্তু অনুচ্চারিত। ওই কমন পিপলদের কথা বলে, যারা রাস্তা দেখিয়েছিল আইনের সূর্যালকে। টেরেন তো, জঙ্গল তো, মণিপুরের জঙ্গলের যে রাস্তা, ওরা তো রাস্তা চেনে না। ওই মানুষ যারা ব্রিটিশদের সেনাবাহিনীর কোথায় ক্যাম্প দেখিয়ে দিয়েছিল, যারা খাদ্য দিয়ে সাহায্য করেছিল যখন তারা স্টারভেশনে পড়ে গেছিল আইনেরা, এই মানুষদের কথা বলার জন্য একটা ডকুমেন্টারি করার কথা আমি ভাবছি।